সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ফিজিক্সের সবথেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টারের লেকচারে। এখন এটা ইম্পর্টেন্ট কেন, দেখো ইম্পর্টেন্ট হওয়া সত্ত্বেও তোমাদের শর্ট সিলেবাসে এটা কয়েক বছর ধরে ছিল না। আর ইম্পর্টেন্ট হচ্ছে এই জন্য যে শুধু এই মানে শব্দ বা তরঙ্গ তোমরা 9-10-এ পড়াচ্ছ শব্দ তরঙ্গ নামে, বাট এইটা শুধু এইখানে পড়বে এমন না, এটা হচ্ছে এটার কিছু জিনিস তোমরা দেখতে পারবা সেকেন্ড পেপারে। যেমন তুমি যখন ভৌত আলোক বিজ্ঞানটা পড়বা সেইখানে কিন্তু এটা অনেক জিনিসপত্র এখানে দেখতে পারবা। আচ্ছা, সো অদার হচ্ছে আমাদের তরঙ্গ। এখন এটা 9-10-এ তোমরা পড়ে আসছো শব্দ তরঙ্গ নামে, যদিও বিষয়বস্তু কিছুটা কাছাকাছি। এখন প্রথম কথা হচ্ছে তরঙ্গ কি, রাইট? সো তরঙ্গ কি যদি আমি সহজ ভাষায় বলি তাহলে আমরা বলবো এটা একটা আন্দোলন। এখন কিসের আন্দোলন, মানে তোমরা যেরকম শাহবাগী আন্দোলন করো ওই আন্দোলন না, এটা হচ্ছে যে মাধ্যমের কণাগুলোর আন্দোলন। তো তোমরা এর ইমিডিয়েট আগের যে চ্যাপ্টারটা ছিল ওইটা সবাই পড়ে আসছো, সেটা ছিল এরকমের যে ওইখানে পড়ে আসছো পর্যাবৃত্ত গতি। এখন পর্যাবৃত্ত গতি আর তরঙ্গের ইকুয়েশন দেখলে তুমি অবশ্যই বুঝবে না সহজে যে আসলে কোনটা কার ইকুয়েশন বা কোনটা তরঙ্গের ইকুয়েশন এবং কোনটা হচ্ছে আমাদের পর্যাবৃত্ত গতির ইকুয়েশন। সো আমরা এর আগের ইমিডিয়েট যে আগের চ্যাপ্টারটা ছিল ওইখানে পড়ে আসছি এরকম একটা সমীকরণ, দেখো যে সেখানে পড়ে আসছিলাম যে x ইজ ইকুয়াল টু a সাইন ওমেগা টি প্লাস ডেল, ওমেগা টি প্লাস কত ডেল পড়ে আসছিলাম। এবার এইখানে অনেক বইয়ে কস দিয়ে লেখা থাকে, মানে লিখলে হয় সমস্যা নাই। আচ্ছা, এখন দেখো আর আমরা এই চ্যাপ্টারে যে ইকুয়েশনটা দেখবো সেটা হচ্ছে এরকমের কিছুটা যে y ইজ ইকুয়াল টু a সাইন 2 পাই বাই ল্যামডা বিটি মাইনাস এক্স, অথবা তুমি চাইলে এটারে তুমি এই ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো, তাদের কোনো সমস্যা নাই। এখন কথাটা হচ্ছে যে আসলে মানে দুইটাই তো সাইনের ওয়েভ বা মানে দুইটাই সাইন ইকুয়েশন, তো ব্যাপারটা কি রকমের। সো এইখানে যদি সহজ করে বলি সেটা হচ্ছে যে আমরা এর ইমিডিয়েট আগের অধ্যায় যেটা পড়ে আসছি সেটা হচ্ছে যে তোমার পর্যাবৃত্ত গতি একটা কণার কথা এখানে আমরা আলোচনা করছি, অর্থাৎ তরঙ্গ হইতে গেলে আমার এখানে অ্যাটলিস্ট দুইটা কণা থাকতেই হয়। ঠিক আছে, একটা তরঙ্গের গতিকে রিপ্রেজেন্ট করতে গেলে আমার অ্যাটলিস্ট দুইটা কণা থাকতে হয় মাধ্যমে। কারণ দেখো যে আমরা ডেফিনেশনে কি পড়ি, আমরা পরে এই বলছিলাম যেটা সেটা আন্দোলন, কাদের আন্দোলন, সেটা হচ্ছে আমাদের যে মাধ্যমের কণাগুলোর আন্দোলন। সে তুমি যদি এইখানে বলো এভাবে যে আমরা যদি মানে দৈনন্দিন লাইফে যে ওয়েবের ইকুয়েশন গুলা বা যেগুলো দেখি ওয়েব, যেমন পানির ঢেউ তো সবাই দেখছি, আমরা দেখছি না? সো একটা পানির ঢেউ যখন সামনের দিকে আসে, রাইট, তখন কিরকম আসে, এরকম সামনের দিকে চলে আসে আমাদের, তাই না? এরকম একটা ওয়েব সামনের দিকে যায়। তার মানে আমরা এখান থেকে বলতে পারি কি যে এইখানে একটা কণা আছে, এইখানে একটা কণা আছে আমাদের, সেই কণাটা কিন্তু এখানে স্থিরই থাকবে, কিন্তু সে সামনে আগাইতে পারবে না, সে সামনে বা পিছনে কোনো দিকে আগাবে না, এদিকেও যাবে না সেদিকেও যাবে না, রাইট? এখন এইখানে সবার একটা কনফিউশন লাগে যে আমরা যখন বলি যে ইকুয়েশনটা আমরা যখন লিখি তখন বলার সময় বলি কি যে অগ্রগামী তরঙ্গের সমীকরণ, তরঙ্গটা সামনের দিকে যাচ্ছে। সো অনেক একটা কনফিউশন হয়ে যাও যে আচ্ছা এইখানে যেহেতু আমাদের সরণের সমীকরণটা লেখা হয়েছে, সরণটা কার সরণ? হ্যাঁ, তো সেটা কিন্তু আমাদের আসলে ওইখানকার কণার সরণ না, সরণটা কিন্তু আমাদের তরঙ্গের সরণটা আমরা এখানে লিখি। আচ্ছা, এখন দেখো যে তাহলে এটা এরকমের আপ এন্ড ডাউন করার আসলে কারণটা কি? কারণটা হচ্ছে দেখো আমরা বলছিলাম যে এইখানে যেটা কণা থাকে আমাদের, তো সেই কণাটা কিন্তু সামনে বা বামে কোনো দিকেই সরবে না, অর্থাৎ এর ডান বাম কিছুই হবে না, এর জায়গাতেই থাকবে। তাহলে সে কি করবে, এইখানে থেকে শক্তি ট্রান্সফার করবে আরেকজনের কাছে, ট্রান্সফার করবে, স্থানান্তর করবে। তাহলে দেখো সে আমরা বললাম এইখানে আমাদের কণা আছে, একটা কণা আমার এইখানে আছে, আমরা একটু এটাকে মানে এগুলো সব থাকবো কাছাকাছি, বাট আমরা এইখানে বুঝার জন্য কাছা মানে দূর দূর দেখাইলাম। সো সে এইটা কণা আমাদের আর এইটা কণা, আবার ধরো আমাদের এইখানে একটা কণা আছে, আবার ধরো এইখানে একটা কণা আছে আমাদের। তো এখন এইখানে যে কণাটা আছে সেটা আমরা জানি কি যে এটা ডান বাম কোথাও যাবে না, এইখানেই থাকবে। তাহলে সে শক্তির বিনিময়টা করবে কিভাবে? আমরা তরঙ্গের সমীকরণ ডেফিনেশনে কি বলে আসছিলাম যে এটা আমাদের আন্দোলন বা আলোড়ন, যেটা আমাদের শক্তি এক স্থান থেকে অন্য স্থানে বিনিময় করে। দেখো ডেফিনেশন উপর লেখা হয়েছে কি যে সঞ্চালনের ফলে, দেখো সঞ্চালনের ফলে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর হয়। কি স্থানান্তরিত হয়? আমাদের শক্তির কথা বলা হয়েছে এখানে, ঠিক আছে, শক্তি যায় এখানে। কিন্তু মাধ্যমে কণাটার কোনো চেঞ্জ হয়? দেখো বলছে এখানে কণার মাধ্যমের কণার কোনো সরণ হয় না, তার মানে সরণ কিন্তু হবে না, দ্যাট মিনস এই কণাটা তোমার সামনে বা পিছনে কোথাও সরতে পারবে না, এইখানেই থাকবে। তাহলে এইখানে থেকে সে কিভাবে শক্তি ট্রান্সফার করে? সো এই জন্য এইখানে যে কণাটা থাকবে সে কিন্তু আমার এইখানে অসিলেট হতে শুরু করে। অসিলেট মিনস হচ্ছে সে এরকম আপ এন্ড ডাউন করবে, মানে তার ডিরেকশনটা হবে এরকমের কিছুটা, যে এরকমের সে এইখানে উপর এবং নিচে আপ এন্ড ডাউন করতে শুরু করবে, মানে এই যে এরকম করতে শুরু করে এইখানে বসে। তাহলে দেখো এইখানকার এর যে প্রপার্টিসটা, এর যে আলোচনাটা, তাহলে এই ব্যাপারটাই কিন্তু আমরা এর ইমিডিয়েট আগে অর্থাৎ পর্যাবৃত্ত গতিতে পড়ে আসছিলাম। তো
এইখানে এই যে একটা কণা কথা বলছিলাম না, এই কণাটার যে ব্যবহার বা তার যে প্রপার্টিস গুলো সেইখানে তার যে বৈশিষ্ট্যগুলো সেগুলো নিয়েই হচ্ছে আমরা আলোচনা করছিলাম এর আগের চ্যাপ্টারটায়। আর এই চ্যাপ্টারে আমরা আলোচনা করব হচ্ছে একটা তরঙ্গ, অর্থাৎ ওইখানে যে একটা কণা কথা বলছো ওইরকম অনেকগুলো কণা মিলে একটা ওয়েভ তৈরি করে, আমরা এইখানে সেই ওয়েভের কথাটাই এখানে আমরা আলোচনা করব। So, এখন তোমার একটা বিষয়টা হলো যে তাহলে এই কণাটা যদি এখান থেকে সামনের বামে না সরে, সে ধরো আমি তোমার যদি একটা কথা বলি বা ধরো তোমার একটা 2টা টাকা দিয়ে দেই, যদি বলি উমুকের টাকাটা দিয়ে দিস, তুমি কি করবা? গিয়ে পৌঁছে দিয়ে আসবা। হোয়াট এভার, তুমি এখানে বিকাশ বা ব্যাংকিং ওইটা অন্য বিষয়, ওটা আমরা এখানে টানতেছি না। সে ধরো এরকম কোনো মাধ্যম নেই, ব্যাংকিং সিস্টেম বা মোবাইল ব্যাংকিং কিছু নাই, সে তোমারটা দিলাম একটা জিনিস যে বললাম এইটা ওরে দিয়ে, তো তুমি তুমি এখন কি করবা? তুমি ধরো যে এইখানে তুমি থাকবা বসে, রাইট? তুমি এইখান থেকে সামনের দিকে গিয়া তার কাছে এটা দিয়ে আসবা, তাহলে তোমার এখানে স্মরণ এখানে হইতে হবে, রাইট? আবার দেখো যে এইখানে আমরা কি বলছিলাম যে আমাদের এই কণাটা কোনো স্মরণ হবে না, সেইখানেই থাকবে। তাহলে ব্যাপারটা হচ্ছে এমন যে তুমি ধরো যে এইখানে একটা বক্সের ভিতরে অনেকগুলো কণা আছে আমার এইখানে, এইখানে আমাদের অনেকগুলো কণা আমরা এখানে বিবেচনা করে নিতে পারি, ঠিক আছে? এখানে অনেকগুলো কণা আছে আমাদের এইখানে, এরকম র্যান্ডম অনেকগুলো কণা আমরা এখানে নিলাম। সো কণাগুলো এখানে নিলে এখন ধরো তুমি এই বাহির থেকে একটা ফোর্স দিলা একটা কণার উপরে, সে তুমি এই কণাটার উপর একটা ফোর্স দিলা, এই কণাটার উপরে এর উপর তুমি এখানে ফোর্স দিলা, এফ বল প্রয়োগ করলে এখানে। সো এইখানে ফোর্স দিলে কি হবে? আমরা বললাম যে নর্মালি আমরা কমন সেন্স কি বলে, কমন সেন্স বলে এইটা যে সামনের দিকে তার ডিসপ্লেস হয় মানে স্মরণ হবে, কিন্তু আমরা একটু কি বললাম যে এই কণাটার কোনো স্মরণ হইতে পারবে না। তো তখন সে যেটা করবে এই হচ্ছে এইখান থেকে দেখো যে তুমি কোনো কিছুর উপরে, সে ধরো তুমি একটা বোতলের ভিতরে যদি সে একটা কাগজের ঢুকাও, তারপরে ওর মুখ বন্ধ করে ফেলবা, এবার তুমি যদি এখানে অন্য কোনো একটা পাশ থেকে ধরো তুমি এরকম একটা বোতলে ঢুকাই ফেললা, ঢুকানোর পরে তুমি যদি পাশ থেকে যদি সজোরে ফু দাও, এবং দেখো কি হবে, সে হইতেছে একটুখানি স্মরণ হইবে মানে ওই বোতলের দেয়ালে লাগার জন্য। এরপরে কি হবে, সেরকম কিন্তু ঘুরতে শুরু করে ভিতরে বসে। কেন? কারণ তুমি যে পরিমাণ শক্তি তারে দিছো বা যে ফোর্সটা দিছো, ওই পরিমাণে তার স্মরণ হওয়া দরকার সেই পরিমাণ হইতে পারতেছে না। কেন? কারণ দেয়ালে সে বাধা খাইতেছে, এজন্য সে একটু আপ অ্যান্ড ডাউন করা শুরু করে। তাহলে এইখানে তুমি যখন এর উপরে বল প্রয়োগ করবা, বাহির থেকে যখন ডিস্টারবেন্স দিবা, তখন কি হবে যে এর উপরে ফোর্স দিছো ভালো কথা, এখন এটা তো স্মরণ হইতে পারতেছে না, তখন সেইখানে অসিলেট হতে শুরু করে। তার মানে সে এখন দেখো যে আপ অ্যান্ড ডাউন শুরু করে এখানে। তো সেই অসিলেশন হয়েই এইখানকার এই শক্তিটা সে অন্য কণার কাছে স্থানান্তর করে, ঠিক আছে? এরকম করে ওরটা ওর কাছে এরকম করে আমাদের কি হয় যে শক্তি স্থানান্তর হইতেছে। কিন্তু এখানে মাধ্যমে কণাটা কোনো স্মরণ হবে না। এখন তুমি একটা কোশ্চেন করতে পারো যে ভাইয়া তাহলে আমাদের সব কণার, যেহেতু আমরা এখানে বললাম মাধ্যমের কণার আন্দোলন হবে এবং তার এইখানে আমরা কি করব, সে স্থানান্তর না হয়ে মানে সে এখানে ডিসপ্লেস না হয়ে শক্তি স্থানান্তর করবে। সো তাহলে কি আমার সব তরঙ্গের ক্ষেত্রেই কি মাধ্যম থাকাটা জরুরি বা কণা থাকা জরুরি? কথাটা হচ্ছে যে না। কেন না? কারণ সে তুমি এইখানে ধরো যে সূর্যের যে আলোক রশ্মি আমাদের কাছে কিভাবে আসে, তো তখন আমরা কি দেখি যে অনেক দূর থেকে আলো আসে না আমাদের কাছে। এখন পৃথিবীর যেই মানে ইয়াটা মানে কক্ষপথ ধরো সেইখানে হচ্ছে আমাদের বায়ুমণ্ডল আছে, কিন্তু এর বাইরে তো বায়ুমণ্ডল নেই, রাইট? ধরো এইটা আমাদের পৃথিবী, এই যে এটা আমাদের পৃথিবী, এই পিচ্ছিটা ভিতরটা আমাদের এটা পৃথিবী, এইটা। আর এইটা হচ্ছে আমার ধরো যে বায়ুমণ্ডল এরিয়া। তো আলোকরশ্মি যখন এইখানে যখন আসে তখন না হয় সে একটা বায়ু মাধ্যমে আমাদের কাছে চলে আসে, কিন্তু এই শূন্য স্থানে তো বায়ু নাই, মানে ওইখানে তো আমরা বলবো কি ওইখানে আমাদের বায়ু মাধ্যম নাই। তাহলে এইখান থেকে আমাদের সেই মানে আলোক রশ্মিটা ধরো সে আমাদের এইখান থেকে যে সূর্য রশ্মি আমাদের এইখান থেকে সূর্য রশ্মি আমাদের কি করে, আমাদের এই কাছে চলে আসে এরকম, রাইট? তো এই যখন আমাদের কাছে আসে তখন আমরা কি বলি, দেখো শূন্য মাধ্যমে সে আসতেছে না এখানে, তখন কি এখানে কোনো কণা ছিল? আমাদের কোনো কণাই তো নাই। তার মানে আমরা আসলে বলতে পারি যে আমাদের সব কণা বা সব তরঙ্গ চলতে আমাদের মাধ্যম লাগে না, সব কণা না সরি সব তরঙ্গ চলতে আমাদের কি লাগে না, মাধ্যম লাগে না। তার মানে কিছু কিছু কণার ক্ষেত্রে আমার এখানে মাধ্যম লাগে বা কিছু কিছু কণার ক্ষেত্রে মাধ্যম লাগে না। তাহলে আমরা একটা কথা বলতে পারি এইখানে যে আমাদের এইখানে আসলে এই জিনিসটা কি, এটা হচ্ছে আমাদের একটা মানে পর্যাবৃত্ত আলোড়ন বা আন্দোলন, এটি একটা তরঙ্গ, রাইট? মানে ডেফিনেশন যেখানে লেখা আছে মাধ্যমের কণার স্মরণ, মানে আমরা এখানে লিখছিলাম কি আলোড়নের সঞ্চালনের ফলে, ঠিক আছে? তার মানে এখানে পরে একটা লাইন লেখা আছে না মাধ্যমে কণার স্মরণ হয় না। এখন এই লাইনটা না লিখলেও হবে, আমরা উপরের লাইনটা শুধু বললেই হয় যে পর্যাবৃত্ত আন্দোলন বা আলোড়নের সঞ্চালনের ফলে শক্তি এক স্থান থেকে অন্য স্থানে বিনিময় হয় বা রূপান্তর হয়, স্থানান্তরিত হয়, তাকে আমরা বলবো কি তরঙ্গ। তা তোমার এইখানে মাধ্যম থাকুক বা না থাকুক, কণা থাকুক বা না থাকুক, তোমার কিন্তু
কণা না থাকলেও তোমার এখানে কি হইতেছে, সেই আলোড়নটা বা সেই শক্তিটা এখানে স্থানান্তর হইতেছে, দ্যাট মিনস তোমার এখানে তরঙ্গ আছে। আচ্ছা, সো আই হোপ তোমার এখন তরঙ্গে তোমাদের একটা সলিড আইডিয়া হয়েছে যে তরঙ্গ আসলে কি এবং এটা আসলে কিভাবে চলে। সো অলওয়েজ রিমেম্বার দ্যাট যে তরঙ্গে চলাচলের জন্য আমার সবসময় মাধ্যম প্রয়োজন হয় না। এখন তাহলে এখানে কি বললাম যে কিছু কিছু তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়োজন হয়, আবার কিছু কিছু তরঙ্গের জন্য মাধ্যম প্রয়োজন হয় না। সো এর উপর ডিপেন্ড করে আমরা তরঙ্গটি মোটামুটি 3টা ভাগে ভাগ করতে পারি। তোমাদের বই যদি 2টা লেখা থাকে 2টা পড়লেই হয়। এখন নাম্বার 1 হচ্ছে দেখো মাধ্যমের চলাচলের উপর নির্ভর করে, ঠিক আছে, মাধ্যমের চলাচলের উপর নির্ভর করে তরঙ্গকে আমরা কয় ভাগে ভাগ করব, 3 ভাগে ভাগ করব। একটাকে নাম বলবো এখানে মেকানিক্যাল ওয়েভ, বা যান্ত্রিক তরঙ্গ, মেকানিক্যাল বা যান্ত্রিক তরঙ্গ, যান্ত্রিক তরঙ্গ, ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে আমার এইখানে ইলেকট্রোম্যাগনেটিক বা তাড়িৎ চুম্বক তরঙ্গ। দেখো এই আমাদের এই তরঙ্গটা চলাচলের জন্য কিন্তু মাধ্যমের প্রয়োজন হয় না, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আচ্ছা বাংলায় লিখে দিই, কি লিখছে জানো, তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ, রাইট, তাড়িৎ চুম্বক তরঙ্গ, তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ, চুম্বকীয় তরঙ্গ। এখন এইটা কোন তরঙ্গ, দেখো আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কিন্তু আমরা হইতেছে যে দৈনন্দিন কাজে ইউজ করি, সে আমরা ফোনে কথা বলি না, তখন আমাদের পার্শ্ববর্তী নেটওয়ার্কে যখন আমাদের কথাটা পৌঁছায় সেটা কিভাবে পৌঁছায়, সেটা কিন্তু পৌঁছায় একটা ওয়েভ যায়, মানে এটাকে আমরা বলি কি এখানে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এবং দেখো এইটার একটা বিষয়বস্তু কিন্তু তোমরা সেকেন্ড পেপারে গেলে পড়তে পারবা। আচ্ছা, এখন ওই যে আমার ম্যাগনেটিজমের যে পার্টটা আছে ওইখানে কিন্তু এটা আছে, তোমরা একটু খুঁজে দেখবা, মানে যারা পড়ছো তারা অলরেডি জানো। আরেকটা আছে আমার এখানে ম্যাটার ওয়েভ, ম্যাটার ওয়েভ। আচ্ছা, তো এইখানে আসলে দেখো যে আমরা বললাম এখানে যান্ত্রিক তরঙ্গ, তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, প্রথম হচ্ছে মেকানিক্যাল ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, দেন হচ্ছে আমাদের ম্যাটার ওয়েভ। সো যান্ত্রিক তরঙ্গের ক্ষেত্রে সবসময় মনে রাখবা যে আমাদের কি লাগবে, মাধ্যম দরকার হবে, মাস্ট, মাধ্যম লাগবে, মাধ্যম লাগবেই, ঠিক আছে। এবং এইখানে নিউটনের সূত্রগুলো তারা মেনে চলে, ঠিক আছে। আর তাড়িৎ চুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে আমার এখানে মাধ্যম না হলেও হবে, মাধ্যম লাগে না, লাগে না। আচ্ছা ফাইন। সো এখন তাহলে দেখো যে আমাদের এইখানে এই যান্ত্রিক তরঙ্গ বা মেকানিক্যাল ওয়েভ কারা, এটা নিয়ে কিন্তু আমাদের বেশ ভালো আলোচনা থাকবে এইখানে, ঠিক আছে। সো মনে রাখবে এটা হচ্ছে আমাদের কি যে পানির তরঙ্গ আমরা বলি না, পানির তরঙ্গ সেইটা, এবং সেই শব্দ তরঙ্গ, এগুলো আমাদের সবগুলো কি যে যান্ত্রিক তরঙ্গ। তাহলে কি বলবো এখানে আমাদের পানির তরঙ্গ, যেটা ঢেউ দেখছো না পানির ওইটা, আর এটা কি আমাদের এখানে শব্দ, শব্দ। সো এইখানে মনে রাখবা যে যান্ত্রিক তরঙ্গ কিন্তু আমার এইখানে কি করে, সে শক্তির স্থানান্তর করে, কিন্তু সে কিন্তু ভরে কোনো বিনিময় করে না, ঠিক আছে। তাহলে কি লিখবা, ট্রান্সফার এনার্জি উইদাউট ট্রান্সফার মাস, ট্রান্সফার এনার্জি উইদাউট ট্রান্সফার বা উইদাউট চেঞ্জ, ট্রান্সফার এনি এনার্জি, এনি এনার্জি। আচ্ছা, সো এতটুকু মনে রাখলেই হবে। আর তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ এটা হচ্ছে তোমরা সেকেন্ড পেপারে পড়বা, এবং যারা হচ্ছে রিভিশন ক্লাসে আসছো তারা তো অলরেডি এটা সম্পর্কে তোমাদের আইডিয়া আছে জিনিসটা আমাদের কি, ঠিক আছে। এটা সেকেন্ড পেপারে বেশ ভালো আলোচনা আছে, মোটামুটি মানে খুব যে আসে ওইরকমও না, মানে মোটামুটি যা আছে চলনশীল চলে যায় আর কি। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের দেখো আমাদের তরঙ্গের প্রকারভেদ এবং হচ্ছে যে কোনটা কেমন তরঙ্গ। সো মনে রাখবো সবসময় যে আমরা এই চ্যাপ্টারে, মানে বিশেষ করে এই অধ্যায় তরঙ্গের এই অধ্যায়টায় আমরা কিন্তু এখানে পড়বো হচ্ছে শুধু যান্ত্রিক তরঙ্গটা নিয়ে আমাদের আলোচনা থাকবে, আর মেকানিক ইয়াটা ওয়েভ মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ওইটা কিন্তু এখানে মানে ফার্স্ট পেপারে নাই, সেকেন্ড পেপারে কিছু আলোচনা আছে। সো এখন এই যান্ত্রিক তরঙ্গকে আমরা 2টা ভাগে ভাগ করি, আবার একটু পরে আমরা দেখতে পারবো। একটাকে, আচ্ছা ওইটা কিভাবে ডিভিশন বা কিভাবে হয়েছে এটা পরে দেখতেছি, বাট এইখানে
বিষয়টা হচ্ছে যে দেখো তরঙ্গের যে প্রকারভেদটা সেটা কিন্তু আবার কিভাবে ভাগ করলাম, যে মাধ্যম লাগে বাকি লাগে না এর উপর ডিপেন্ড করে আমরা এখানে ভাগ করলাম। ঠিক আছে, সো সেইখানে আমরা কি বললাম যে আমাদের এটা ক্ষেত্রে মাধ্যম লাগবে না, আর এইখানে কি আমাদের লাগবে। এখন এইখানে যে রেডিও তরঙ্গ নাম শুনছো তোমরা সবাই, রাইট? সেটা কি আমাদের এইখানে এটা হচ্ছে ইসের ওয়েভ, কি বলতো ওটাকে, যে তাড়িৎচুম্বকীয় তরঙ্গ। ঠিক আছে, এটা মনে রাখবো এইখানে। আচ্ছা, তো দেন দেখো আমাদের তরঙ্গে কিছু বৈশিষ্ট্য আছে, সো এটা খ নাম্বার জন্য অবশ্যই পড়বা তোমরা, এই টুকটাক জিনিস এইগুলাই তোমাদের খ নাম্বার চলে আসে আর কি। ঠিক আছে, এটা খ নাম্বার জন্য পড়বা। সব বৈশিষ্ট্যগুলো কি কি দেখো, বলছে যে কোন একটি মাধ্যমে বিভিন্ন কণার সম্মিলিত কম্পনের ফলশ্রুতি হল আমার তরঙ্গ। আচ্ছা, এখন এই বিভিন্ন কণার সম্মিলিত কম্পন এই কথাটার সাথে আসলে 100% আমরা এগ্রি করি না, বাট বইয়ে লেখা আছে আমরা পড়লাম কেন, কারণ একটু আগে দেখাইলাম যে তরঙ্গ মানেই কিন্তু আমাদের মাধ্যম লাগবে এমন কোনো কথা নাই। ঠিক আছে, তরঙ্গ মানে মাধ্যম লাগবে এমন কোনো কথা আমাদের নাই। আচ্ছা, দেন এইখানে বললাম তরঙ্গের বিস্তার আছে, হ্যাঁ ঠিক আছে, তরঙ্গের কম্পন আছে, ফ্রিকোয়েন্সি অবশ্যই আছে। আচ্ছা, বিস্তার মানে আমাদের অ্যামপ্লিটিউড আছে, এই কথাটা আর কি, যে কিভাবে দেখো যে আমরা একটু এখানে দেখাইছিলাম না যে তরঙ্গ যখন চলাচল করে দেখো সেই যে কতটা মানে বিস্তারে কাঁপতেছে আমাদের, এই যে অসিলেট হইতেছে, সেটাই কিন্তু কি তরঙ্গের বিস্তারটা। আচ্ছা, দেন আমার এইখানে কি ছিল দেখো, বলা হয়েছে যে আমাদের কি আছে, তার দৈর্ঘ্য আছে, হ্যাঁ অবশ্যই দৈর্ঘ্য আছে, তার কম্পন আছে, ফ্রিকোয়েন্সি অবশ্যই আছে। অগ্রগামী, এই যে দেখো তরঙ্গ আমাদের কি হইতে পারে, এইখানে তরঙ্গ স্থির হইতে পারে, অগ্রগামী হইতে পারে। এখন স্থির তরঙ্গ কারা এটা আমরা একটু পরে দেখবো, আর অগ্রগামী তরঙ্গ কারা, এই যে তুমি যখন যেটা বললা যে পানির ভিতরে তুমি যখন ঢেউ দেখো, এটা কি আমাদের অগ্রগামী তরঙ্গ। আর তরঙ্গের এইখানে দেখো যে এখন আলোক রশ্মি, আমরা এখানে দেখো যে আমরা কেন এখানে সূর্যের আলোটা নিয়ে এখানে কেন কম্পেয়ার করছিলাম। তো তোমরা যারা জ্যামিতিক আলোক বিজ্ঞান পড়ছো তারা এখানে দেখে আসছো না যে আলোক রশ্মি আমাদের কি হয়, তার প্রতিফলন প্রতিসরণ দুইটাই তো হয়, তাই না? সো আলোক রশ্মি আমরা যখন তরঙ্গ হিসেবে আমরা যখন বিবেচনা করতেছি এইখানে, রাইট, তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কি আমার তরঙ্গে কি আছে, তরঙ্গের আমাদের প্রতিফলন প্রতিসরণ দুইটাই আছে। তাহলে দেখো আমরা এইখান থেকে বলতে পারি যে আমাদের কি থাকবে, তার তরঙ্গে প্রতিফলন হয়, প্রতিসরণ হয়, ব্যতিসার এবং অপবর্তনও ঘটে। ঠিক আছে, এখন এই যে ব্যতিসার অপবর্তন এগুলো তোমরা কিন্তু পড়বা কোথায়, ভৌত আলোক বিজ্ঞানে পড়বা। তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালন করে, হ্যাঁ দ্যাটস ট্রু, আমরা এইটা ডেফিনিশনই পড়ছিলাম। আচ্ছা, সো এই যে টমাস ইয়াং এর উপরিবর্তনের সূত্রের সাহায্যে শব্দের ব্যতিসার স্থির তরঙ্গ স্বরকল্প বা বিট ব্যাখ্যা করা যায়। অত কিছু লাগবে না আমাদের এদিকে, এই পরের দিকে না পারলে হবে, বাট এই তরঙ্গের যে বৈশিষ্ট্যগুলো আছে, মানে তুমি যদি এতক্ষণ কথাবার্তা শুনেও থাকো যে তরঙ্গ কি, এই জিনিসপত্রগুলো জানা থাকলে আমাদের মানে কাজ চলে যাইবে। ঠিক আছে, আচ্ছা, তো দেন আমরা এখানে আসে আমাদের সেই যান্ত্রিক তরঙ্গের ভিতরে, এটা হচ্ছে আমাদের মেইন পার্ট আর কি। আচ্ছা, এই চ্যাপ্টারে আমরা কিন্তু এই যান্ত্রিক তরঙ্গ নিয়ে আমাদের আলোচনা আর কি। সো আসলে যান্ত্রিক তরঙ্গ কারা, আমরা এখানে কি বলছিলাম, যেটা চলাচলের জন্য কি লাগবে, মাধ্যম লাগবে, সেইটি হচ্ছে আমার এখানে কি যান্ত্রিক তরঙ্গ। খুব সহজ কথা, ঠিক আছে, মানে একেবারে যে টু দা পয়েন্টে বই মুখস্থ করতে এমন কোনো কথা নাই। আমরা এখানে সহজ ভাষায় কি বললাম, যেটা চলাচল করতে কি লাগবে আমার এখানে মাধ্যম লাগবে, সেটা হচ্ছে কি এখানে মেকানিক্যাল ওয়েভ বা যান্ত্রিক তরঙ্গ। আচ্ছা, সো দেখো তরঙ্গের যদি আমরা ওয়েভটা দেখি এখানে, সে ধরো যে এইটা হলো আমাদের একটা এক্সিস, এইটা, সো এখন ধরো আমাদের একটা ওয়েভ বা আমাদের একটা তরঙ্গ যদি এমন হয়, ধরো এটা আমাদের একটা তরঙ্গের সব একটা ওয়েভ এরকম করে চলে গেল, একটু বাড়াই দিয়ে আমরা সামনের দিকে দিলাম। ওকে, সো এখন দেখো যে যদি একটা এটা তরঙ্গ হয় এইখানে, সো এই ক্ষেত্রে আমরা এখানে কি বলি যে এই উপরের দিকে আমরা একটু কি বলে আসছিলাম যে এটা হচ্ছে আমাদের যখন সামনের দিকে আগাইবে তখন এইখানে যে কণাগুলো থাকবে সেগুলো কোনো স্মরণ হবে না, অর্থাৎ এই কণাটা আমার এইখানে স্থির থাকবে, রাইট। সো এই কণাটা যদি এখানে স্থির থাকে তাহলে আমরা যদি বলি এরকমের যে দেখো এটা সর্বোচ্চ বিস্তার আমাদের এইখানকার যে আমাদের কণাটা তার সর্বোচ্চ বিস্তার হবে এই পর্যন্ত, আমরা যদি বলি এখানে যে এটা হলো আমাদের এ, তাহলে দেখো যে এটা সর্বোচ্চ বিস্তার যদি আমাদের এ হয়, এদিকে বলবো আমরা বিস্তার, এদিকে আমাদের কি বিস্তার, বিস্তার। আচ্ছা, তাহলে এটা মানে উপর দিকে যদি পজিটিভ এ হয় সর্বোচ্চ বিস্তার, তাহলে নিচের দিকে হবে নেগেটিভ এ পর্যন্ত। এখন এইখানে উপরে যতটুকু যাবে নিচে ততটুকুই আসতে হবে, বা নিচে আমার যতটুকু আসবে উপরে ততটুকুই থাকতে হবে।
কেন থাকতে হবে কারণটা বলি শোনো। মানে এখানে আমরা কি বলতে পারি যে শক্তির আমার এখানে কি হবে না, কোনো ধ্বংস হবে না, শক্তি আমার যা আছে তাই থাকবে। তাহলে সে যদি আমার দেখো যে এইখান থেকে যদি উপর দিকে বেশি উঠে বা যদি নিচের দিকে বেশি নামে, তাহলে আমার এখানে শক্তি সেই কনজারভেশন ল মেনে চলতেছে না তো। অর্থাৎ এইখানে তুমি টোটাল এনার্জি যেটা তোমার থাকবে, এইখানে টোটাল শক্তিটা দেখো ই, আমরা জানি যে ই ইজ ইকুয়াল টু কি হবে, এখানে ই ইজ ইকুয়াল হচ্ছে আমার ই কে প্লাস হচ্ছে আমার কি এখানে ইপি, ই কে প্লাস আমার এখানে ইপি। তো তোমার যদি এখানে কাইনেটিক এনার্জি যদি একটু বেশি কম হয়, সেটা আমরা পটেনশিয়াল দিয়ে আমরা কি করি এখানে ব্যালেন্স করে ফেলি। তো দেখো যে তোমার যদি এইখানে তোমার যদি শক্তি তুমি যতটুকু অপচয় করবা, যতটুকু লাগবে ডিসি দিকে আমার ততটুকু ইউজ করতে হবে। অন দ্য আদার হ্যান্ড তোমার কাইনেটিক পটেনশিয়াল যদি আমার এখানে সেম না থাকে, তাহলে কিন্তু আমার এখানে ইটা আবার সেম আসবে না। তার মানে কিন্তু এইটা না যে কাইনেটিক্যাল পটেনশিয়াল দিবে এমন কোনো কথা নাই। মানে তোমার যদি পটেনশিয়াল তোমার এখানে যতটুকু ইউজ করবা নিচের দিকে এইখানে উপরে ওঠার ক্ষেত্রে, নিচে নামার ক্ষেত্রে কাইনেটিক আবার ওই ইকুয়াল কাইনেটিক পাইতে হবে আমার এইখান থেকে। অর্থাৎ আমি এখানে উপর দিকে ওঠার ক্ষেত্রে যতটুকু পটেনশিয়াল অপচয় করবো, নিচের দিকে নামার ক্ষেত্রে ততটুকু কাইনেটিক আমার এখানে পাইতে হবে। তা না হলে কিন্তু আমাদের এখানে কি শক্তির সেই ভারসাম্য ব্যালেন্স থাকতেছে না। দ্যাট মিনস যদি এখানে শক্তির সমান না হয় তাহলে আবার ঝামেলা। তো এই জন্য আমরা বলি এখানে কি হবে যে তুমি উপরের দিকে তাকাও বা নিচের দিকে তাকাও, তোমার এখানে বিস্তারটা সবসময় সেম থাকতে হবে। উপরে যদি আমার এখানে হয় +2, নিচের দিকে আমাদের কি হইতে হবে +2 হইতে, -2 হইতে হবে। সো এটা আসলে আলটিমেটলি 2ই হয়। সে ধরো যে মানে এইখান থেকে এই পর্যন্ত এই আমরা লাইনটা নিই, এখান থেকে দেখো যে এই লাইনটা দেখো, জাস্ট এই লাইনটা দেখো, যদি এটা নিচের দিকে হবে আর কি। আচ্ছা, সো এখন দেখো যে এই ডিসটেন্স আসলে আলটিমেটলি কত আমাদের এই দূরত্বটা এইটা। তো সে এইখান থেকে এইটা হচ্ছে আমাদের এ। আচ্ছা, এটা কিন্তু নিচের দিক থাকবে, রাইট? সো এইটুকু তো আমাদের এ, তাই না? এটা আমাদের এ, আবার এইটা কত এখানে আমাদের এ, টোটালটা কত আমার এইখানে 2a। তাহলে দেখো যে তোমার কিন্তু এটার বিস্তার 2a এর ভিতরই হইতে হবে, এইটুকু আমার 2a এর ভিতরই হইতে হবে, 2a হইতে হবে। তার মানে এইটা আমার সাম্যাবস্থা, এর উপরটুকু এ নিচেরটুকু এ, তাই না? আচ্ছা, তার মানে তুমি হচ্ছে যে দেখো যে এই নিচের দিকটা আমরা এখানে কি বলা, এটা হচ্ছে ডিরেকশনটা যে নিচের দিকে আছে, এইটি আর কিছু না। তো তরঙ্গের আমরা এখানে কি বলছিলাম, দেখো যে আমাদের এই যান্ত্রিক তরঙ্গের কিছু কমন প্রপার্টিস আছে যেগুলো সব তরঙ্গের থাকে। সেটা হলো তার বিস্তার থাকবে, তার এইখানে বেগ থাকবে, এবং হচ্ছে এইখানে কি আমাদের তার তরঙ্গ দৈর্ঘ্য আছে, ঠিক আছে? আচ্ছা, এবং এইখানে আমাদের কি থাকবে, তার যে ফ্রিকোয়েন্সি আছে, আমাদের টাইম পিরিয়ড আছে, এনার্জি থাকবে, নরমাল কমন সেন্স। তো এখন তরঙ্গ দৈর্ঘ্য আমরা এখান থেকে বের করবো। তো সবসময় মনে রাখবা যে সমদশা সম্পন্ন দুইটা কণার এখানে কিন্তু আবার তরঙ্গ গুলাই ফেলবো না। আমরা এখানে কি বললাম যে সমদশা সম্পন্ন দুইটা কণার মধ্যবর্তী যে দূরত্বটা। তাহলে দেখো সমদশায় কখন কোথায় কোথায় আসছে, আমার সমদশা হচ্ছে আমরা এখানে যদি বলি যে এই বিন্দুটা, সে আমাদের এই বিন্দুটা আর এই বিন্দুটা সমদশায়। যদি আমাদের ফিগারটা দেখে মানে 2 পয়েন্ট হইতেছে, বাট সমস্যা নাই। এখন দেখো এই পয়েন্টটা সমদশায় কেন, আমি একটু বলতেছি। আবার সে ধরো আমাদের এইখানকার এই কণাটা আবার এই কণাটা আমার তারা সমদশায় আছে, আবার এই কণাটা আমার আছে সমদশায়। এখন আমরা কি বুঝতেছি যে কোনটা কোনটা সমদশায় আছে। সো দেখো সমদশা মানে হচ্ছে তাদের এখন দিকটা হচ্ছে একই দিকে। তো দেখো এই কণাটার মুভমেন্টটা কি, সে অলরেডি ম্যাক্সিমাম বিস্তার চলে গেছে, এখন নিচের দিকে নামবে, রাইট? তাহলে তুমি যদি এখানে তার উপাংশে ভাগ করে দাও, তাহলে দেখো যে সে ম্যাক্সিমাম বিস্তার চলে গেছে, এখন নিচের দিকে নামতেছে। ঠিক সিমিলার জিনিসটা তুমি এই কণাটার ক্ষেত্রে দেখো, এটা কি হইতেছে, এটা ম্যাক্সিমাম বিস্তার চলে গেছে, এখন কি মিনিমাম বিস্তার আসতেছে। কিন্তু তুমি যদি এই কণাটার সাথে যদি এর কম্পেয়ার করো, সে তুমি যদি এখানে এর কম্পেয়ার করো, এইখানকার কণাটা কম্পেয়ার করো এই কণাটার, তাহলে কি হবে? না, হবে না। কেন হবে না? কারণ দেখো এটা এখন আছে মিনিমাম বিস্তারে, সে মিনিমাম বিস্তারে চলে আসছে, এখন সে উপর দিকে যাবে। কিন্তু দেখো এই কণাগুলোর দিক কোন দিক, এইগুলা বললাম কি এগুলো ম্যাক্সিমাম বিস্তার আছে, নিচের দিকে নামতেছে, বাট এইটা মিনিমামে ছিল উপর দিকে উঠতেছে, তাহলে এর দিক সেম না। কিন্তু দেখো এই দুইটা কণার দিক সেম, তাই না? এই দুইটা কণার দিক কি এখন সেম। সিমিলারলি দেখো যে আমাদের এইখানে যে কণাটা ছিল, যে এইখানে যে কণাটা আমার আছে, এইখানে যে কণাটা আমাদের আছে, এই কণাটা আবার এই কণাটার কি আবার দিক সেম। দেখো সে নিচের দিকে নামতেছে, এটা নিচের দিকে নামতেছে, রাইট? এটা আমার নিচের দিকে নামতেছে। তাহলে আমরা বলতে পারি না যে এই দুইটা কণার আমাদের কি আছে এখন, তাদের দিক সেম এখন, রাইট? আচ্ছা, তো এই জন্য বলবো আমরা যে যেখানে তুমি দেখবা যে তাদের হইতেছে যে মানে যে কণাগুলোর ডিরেকশন আবার সেম আছে, ওরা কি থাকে, সমদশায় থাকে।
এই জন্য আমরা সবসময় বলি যে আমার এই দুইটা সমদশা অথবা এই দুইটা এইটা আর এর সমদশা আছে এখানে, এরা হচ্ছে আমার সমদশা সম্পন্ন কণা। তো এদের মধ্যে যে গ্যাপটা বা যে দূরত্বটা সেটা আমরা এখানে কি তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে সবসময় মনে রাখবা কি যে সমদশা সম্পন্ন দুইটা কণার মধ্যবর্তী দূরত্ব সেটা কি আমাদের জন্য, সেটা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এইটা হচ্ছে আমার এখানে তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, এখন দেখো যে আমরা একটা জিনিস এইখানে জানতাম যে একটা সে আমরা যদি এখানে, আচ্ছা আমরা একটু বলি এইখানে দেখো যে 1 সেকেন্ডে কণাটা কত দূর পর্যন্ত যায়। 1 সেকেন্ডে আমাদের কণাটা কত দূর পর্যন্ত যায়। তাহলে এখানে বলি দেখো যে 1 সেকেন্ডে, আচ্ছা এখন কোথায় কোথায় সমদশা সম্পর্ক সেটা বলে দিই। দেখো এইখান থেকে যারা সাইনের ওয়েভটা পড়ে আসছো হায়ার ম্যাথসে জানো এখানে 0, এখানে আমাদের পাই, আবার এইখানে 2 পাই, ঠিক আছে, এখানে 3 পাই। তাহলে আমরা দেখো যে সমদশায় তারা কোথায় কোথায় আসছে। আমি যদি বলি যে এই কণাটা আমাদের সমদশায়, আমি এখানে বললাম যে পাই 0 0, এর আমাদের পাই, এই আমাদের 2 পাই, এর আমাদের 3 পাই। তো এখন আমি যদি বলি এইখানে যে আমাদের এই কণা দুইটা আমাদের সমদশায় আছে, এই দুইটা, তাহলে এদের মাঝখানে গ্যাপটা কত? এদের মাঝখানে গ্যাপ হচ্ছে আমাদের 2 পাই। তাহলে আমরা বলতে পারি না যে 2 পাই পর পর তারা কি হয় সমদশায় আসে। তাহলে দেখো এখানে লিখে ফেলতে পারি আমরা যে 2 পাই পর পর তারা হয় সমদশায়। তাহলে বলবো এখানে আমাদের যাদের সাইনের ওয়েভটা মুখস্থ আছে তা, আচ্ছা এখন দেখো যেহেতু এটা সাইনেরই ওয়েভ বা সাইনেরই গ্রাফ, তাহলে আমরা জানি যে সাইনের ক্ষেত্রে কি হয় যে 2 পাই পর পর তাদের কি হয় যে মৌলিক পর্যায়, যেটা যারা হায়ার ম্যাথে পড়ছো আর কি। তো আমরা এখানে বলবো কি দেখো যে 2 পাই পর পর কণাগুলো হয় সমদশায়, কণাগুলো সমদশায় থাকে। দশা মানে অবস্থা আর কি, সমদশায় থাকে। আচ্ছা, তো এখন একটা জিনিস আমরা এখান থেকে বলতে পারি কিনা দেখো যে আমরা এখানে কি বললাম যে আমরা হচ্ছে যে দেখলাম 2 পাই পর পর তারা সমদশায় আসে। হ্যাঁ, ব্যাপারটা সত্য। আর তুমি যদি এখন এই দুইটা কণাও নেও তাহলে দেখতে পারবা, দেখো এইখানে আসলে কত, তুমি যদি এইখানে মেজারমেন্ট করতে আসো তাহলে দেখতে পারবা এটা হচ্ছে আমাদের π/2 আর এইটা হচ্ছে মেবি 5π/2, এই দুইটা। সো এখন তুমি এই যে π/2, এই যে π/2 আর আমার এখানে আছে 5π/2, এদের মাঝখানে গ্যাপ দেখো। এদের মাঝখানে গ্যাপ দেখলে তুমি দেখতে পারো লেখা আসে আমাদের 2 পাই আসে, ঠিক আছে। আচ্ছা, তার মানে আমার এখানে ক্লিয়ার হয়ে গেলাম যে আমাদের 2 পাই পর পর তারা থাকবে সমদশায়। এখন এখান থেকে দেখো যে আমরা যদি এই কথাটা বলি এখানে যে 1 সেকেন্ডে যদি সে আমার এখানে ল্যামডা দূরত্ব অতিক্রমণ করে, রাইট, যেহেতু আমার এখানে ল্যামডাটা হচ্ছে কি তাদের ডিস্টেন্স, রাইট, বা বলছিলাম কি এই যে এই দুইটা মধ্যবর্তী গ্যাপ, তাহলে এটার ইউনিটটা হবে কিসে আমাদের মিটারে। তাহলে ল্যামডাটা আমরা লিখবো কোথায়, মিটারে লিখবো অবশ্যই, ঠিক আছে। আচ্ছা, এবং দেখো এই তরঙ্গটা কিন্তু আমার এই দিক গতিশীল, তরঙ্গটা গতিশীল বলতে আমাদের তরঙ্গটা হচ্ছে এই দিকে অ্যাপ্রোচ করতেছে আমাদের, রাইট। তার মানে কিন্তু এটা বুঝছে না আবার যে আমার সরণ মানে এই কোণার সরণ এই দিকে, এটা ভাবার কোনো কারণ নেই আবার। তার মধ্যে এখানে বলি দেখো যে 1 সেকেন্ডে তার সরণ দেখো 1 সেকেন্ডে, সে 1 সেকেন্ডে যায় ল্যামডা পর্যন্ত যায়, রাইট। তাহলে টি সেকেন্ডে কত যাবে, টি সেকেন্ডে যাবে এখানে আমাদের λ/t। আচ্ছা, সো দেখো আমরা তোমরা যারা হচ্ছে যে ডাইনামিক যারা পড়ছো, না পড়লে জানবে জিনিসটা। দেখো আমরা বলতাম না এখানে s ইকুয়াল টু কত, b ইনটু t। তাহলে b ইকুয়াল টু কি ছিল, s/t। এই এসটাই আমার কি ছিল এখানে, সে অতিক্রান্ত দূরত্ব। এসটা কি ছিল আমার এই অতিক্রান্ত দূরত্ব। তাহলে অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে ভাগ করে আমরা কি পাইতাম, b পাইতাম না। তাহলে সিমিলার জিনিসটা আমরা এইখানেও পাবো না। এখন দেখো তো কিভাবে পাইতে পারি, আমরা এই জিনিসটাকে বলতে পারি কি b। তাহলে b ইজ ইকুয়াল টু কত ভাই আমার এখানে ল্যামডা ডিভাইডেড বাই t। b ইজ ইকুয়াল টু কত, ল্যামডা ডিভাইডেড বাই t। তো এইখান থেকে দেখো আমরা আবার লিখতে পারি যে ল্যামডা ইজ ইকুয়াল টু কত, b ইনটু t। লিখে ফেলো যে ল্যামডা ইজ ইকুয়াল টু কত, bt। তো এইটা হচ্ছে আমাদের একেবারে ফান্ডামেন্টাল ল। এটা হচ্ছে আমাদের তরঙ্গের ক্ষেত্রে তার ফান্ডামেন্টাল ল। এখন এইখানে তোমার বিটা হচ্ছে অনেক সময় অনেক কিছু হয় যে তুমি যখন চিন্তা করো পানির তরঙ্গ, ওটার ভেলোসিটি, তুমি যখন চিন্তা করো এখানে আলোর তরঙ্গ, ওটার ফ্লাইট, সরি ভেলোসিটি অফ লাইট, ঠিক আছে। তুমি এখানে যেটা নিয়ে কাজ করবা
আবার যখন লিখবো এখানে শব্দ, তখন এটা কি হবে আমার এখানে শব্দের গতি। ঠিক আছে, তো আমরা যদি এটাকে চিন্তা করলাম কি, এটা হচ্ছে ভেরি ফান্ডামেন্টাল ল আমাদের সবগুলোর ক্ষেত্রে। তো এটা হচ্ছে আমাদের কি, সে আমরা বললাম এখানে পানির বেগ, পানির বেগ। আবার যদি আমরা এখানে চিন্তা করি যে এটা হচ্ছে শব্দ, তাহলে কি হবে এখানে শব্দের বেগ বলবো, রাইট? শব্দের বেগ। তারপর আমরা বলতে পারি এখানে এটা হলো কি আমাদের আলোর বেগ, অর্থাৎ তুমি যেই তরঙ্গ নিয়ে কাজ করবা এটা হচ্ছে তার বেগ, এখানে আমরা ইউজ করবো। ঠিক আছে, তাহলে দেখো এটা কিন্তু আসলে কি দাঁড়ালো, এটা হচ্ছে যে এইটা হলো আমাদের কণার বেগ না, তরঙ্গের বেগ। তাহলে এখন তোমাদের মাথায় একটা কোশ্চেন আসতে পারে যে তাহলে আমার এখানে যে কণাগুলোর বেগ কোন দিকে হবে? তো তোমার কণাগুলোর বেগ হবে এইদিকে, যে উপর নিচে এইদিকে। ঠিক আছে, এইদিকে। কিন্তু তরঙ্গটার বেগ কিন্তু আমার এইদিক সামনের দিকে, এটা মনে রাখতে হবে এইখানে। আচ্ছা, সো আই হোপ তোমাদের এখন যান্ত্রিক তরঙ্গে একটু হইলেও মোটামুটি আলোচনা হয়েছে। তো সবসময় মনে রাখবা এখানে আমাদের যান্ত্রিক তরঙ্গের ক্ষেত্রে কি হয়, যান্ত্রিক তরঙ্গের ক্ষেত্রে আমাদের হচ্ছে যে চলাচলের জন্য কোনো মাধ্যম লাগে না। ঠিক আছে, এবং এর এইখানে কি দেখলাম যে তার কিছু কমন প্রপার্টিজ আছে, যেমন এখানে তার ওয়েভলেন্থ বা যেটাকে আমরা বলি তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, তার এইখানে ফ্রিকোয়েন্সি থাকবে অবশ্যই ডেফিনেটলি, যেটা সব তরঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, তো এই বিষয়গুলো আমাদের একটু মাথায় রাখতে হবে আর কি। আচ্ছা, এবং এটা কিন্তু নিউটনের সূত্রগুলো মেনে চলে, এটা এখানে মনে রাখবা, এবং তার এখানে বিস্তারও থাকবে, রাইট? আচ্ছা, এবং আমরা এখানে দেখলাম যে তরঙ্গের যে কমন প্রপার্টি সেটা কি এখানে ছিল, যে বি ইজ ইকুয়াল টু ল্যামডা বাই টি, এটা সব তরঙ্গের ক্ষেত্রে সত্য আমাদের। আচ্ছা, এইটা হচ্ছে মানে ফান্ডামেন্টাল ল ওয়েভের, ফান্ডামেন্টাল রিলেশন, ফান্ডামেন্টাল রিলেশন, ওকে। সো এবার সামনের দিকে আগাই আমরা, দেখো এরপর হচ্ছে আমার এইখানে যে যে লব্ধিক তরঙ্গ, আর তোমরা বললো যে আর তরঙ্গ, আর হচ্ছে আমার এইখানে অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ, সহজ করে বললে। তো এখন অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ তরঙ্গ কি? তো এখন দেখো যে আমরা এইখানে বললাম যে তরঙ্গ যখন আমার সামনের দিকে আগায়, মানে এখানে বলছিলাম কি যে নর্মালি দেখো আমরা এখানে কি বলবো, প্রথমত আমরা এখানে প্রোগ্রেসিভ বা হচ্ছে আমাদের অগ্রগামী তরঙ্গ, আর হচ্ছে আমাদের স্টেশনারি বা স্থির তরঙ্গ। তো যান্ত্রিক তরঙ্গের ভিতরে, বা এখন সে যান্ত্রিক হোক বা ইলেকট্রোম্যাগনেটিক হোক বা হচ্ছে আমাদের ম্যাটার ওয়েভ হোক, কোনো সমস্যা নাই। এই তরঙ্গকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, সব তরঙ্গকে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটাকে বলি আমরা এখানে আর বা হইতেছে আমরা বলি যে অনুপ্রস্থ তরঙ্গ, আর একটাকে বলি লব্ধি বা অনুদৈর্ঘ্য তরঙ্গ। ঠিক আছে, মানে লব্ধিক, লব্ধিক বা হচ্ছে অনুদৈর্ঘ্য প্রস্থ, এটা অনুপ্রস্থ তরঙ্গ। তো এখানে কোনটা কি আসলে? তো তোমরা একটু এখানে তাদের পার্থক্যটা পড়ে আগে একটু পড়ো। তো দেখো, যেটা আমাদের অনুপ্রস্থ বা আর তরঙ্গ, আর হচ্ছে আমার এখানে কি, সেটা হল অনুদৈর্ঘ্য বা দ্বিগল, বা আমরা বলি এখানে তরঙ্গ, মানে লব্ধিক তরঙ্গ। তো দেখো অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে, অনুপ্রস্থ যেটা আমাদের, দেখো যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর কম্পনের দিকের সাথে সমকোণে অগ্রসর হয়, তাই আর তরঙ্গ। তাহলে তুমি এইমাত্র যে ওয়েবটা এখানে দেখলা, এই যে এটা কিন্তু আমরা কি বলবো এখানে, এটা হচ্ছে আর তরঙ্গ। কিভাবে দেখো, আমরা এখানে বলছিলাম যে মাত্র আমরা কি লিখলাম এখানে, আর তরঙ্গ ট্রান্সভার্স, এটা আর তরঙ্গ, আর তরঙ্গ। আর তরঙ্গের ক্ষেত্রে দেখো কে জেলি মারে, ওকে, এলাম না আর তরঙ্গ। তো আমরা এখানে কি বললাম যে এটা হচ্ছে আমাদের মাধ্যম, মানে তরঙ্গটা যেদিকে আমাদের আগাইতেছে, কণাগুলো হবে কি ওই দিকের সাথে সমকোণে থাকবে। আমরা এখানে পার্থক্যতে কি বলছিলাম দেখো তো, যে বললাম যে তরঙ্গ মাধ্যমে কণাগুলোর কম্পনের দিকের সাথে, তাহলে মাধ্যমের কণাগুলো আমার যেদিক কম্পমান থাকবে আমাদের, তার দিকের সাথে 90 ডিগ্রি কোণে আগাইবে, এটাকে আমরা কি বলবো, যে আমাদের অনুপ্রস্থ বা আর তরঙ্গ। ঠিক আছে, তাহলে দেখো সে আমাদের এখানে একটা ওয়েভ নেই, এইটা এখানে একটু ডিভাইড করে দেই।
ডিভাইড করে দিলাম। আচ্ছা, এখন দেখো এখানে, তাহলে আমরা এখানে বলতে পারি যে এই এটা দেখো, এটা ওকে। এখন দেখো যে আমাদের কণাগুলো যেদিকে আমাদের কম্পমান হবে বা কম্পিত থাকবে, তো সে তোমার এখানে যে কণাগুলো থাকতেছে সেটা যদি আমার এদিক বাবারে কাঁপতে শুরু করে, এদিক কাঁপতে শুরু করে, ঠিক আছে, আর এদিকে কাঁপতে শুরু করে আমাদের, এবং তার সাথে সমকোণে আমাদের আগাইবে হচ্ছে কি আমাদের এই তরঙ্গের গতিটা, রাইট? ওকে, তাহলে দেখো আমার তরঙ্গটার দিক যেই দিকে, তরঙ্গটার দিক যদি আমার এই দিক বরাবর হয়ে থাকে, এদিক যদি হয় ওয়াই, এদিকে বললাম ওয়াই, আর এইটা ফ্রিকোয়েন্সি আমাদের কোন দিক বরাবর, বা এটা কোন দিক কাঁপতেছে, কণাগুলো এইদিকে আপ এন্ড ডাউন করতেছে না? তাহলে আমরা কি দেখো এখানে আমরা কি বলছিলাম, 90 ডিগ্রি কোণে আমার এখানে কাঁপতেছে যেহেতু, তাহলে এই জন্য এটা আমরা এখানে কি বলবো, সেটা হচ্ছে আর তরঙ্গ বা এই যে অনুপ্রস্থ তরঙ্গ। দেখো তারপর 2 নম্বর কি লেখা আছে, দেখো আমাদের বলছে যে মাধ্যমে তরঙ্গ চূড়া ও তরঙ্গ খাস উৎপন্ন করে সঞ্চালিত হয়, এবং দেখো আমার এখানে কিন্তু সেটাই হয়েছে, যে এটাই আমরা বলবো হচ্ছে চেস্ট, বা হচ্ছে বলতে পারি যে তরঙ্গ চূড়া, এটা হচ্ছে আমাদের চূড়া, এটাকে আমাদের যে খাদ বা খাস যেটাই বলে। তাহলে সে যখন আমাদের সঞ্চালিত হয় সামনের দিকে, তখন এইখানে এই যে মনে করবো যে এটা হচ্ছে পাহাড় এলে সমুদ্র, বুঝছো? ওকে, এরপরে দেখো এইখানে 2 নম্বরে 3 নম্বরটা কি আমাদের, যে তরঙ্গ ছড়া ও তরঙ্গ খাস নিয়ে তরঙ্গ দৈর্ঘ্য গঠিত হয়। সো দেখো আমাদের এইখানে তরঙ্গ দৈর্ঘ্য যখন গঠিত হবে আমাদের, তখন আমাদের এই যে এই দুইটা নিয়ে আমাদের এই যে আমরা বলছিলাম কি সমঝোতা সম্পন্ন যেখানে থাকবে আমাদের, এগুলো নিয়ে আমার এখানে কি তরঙ্গ দৈর্ঘ্য গঠিত হয়। ঠিক আছে, এটা আমরা এখান থেকে দেখলাম, মানে নর্মাল যেগুলো আমরা সবসময় দেখি। সো সমাবর্তন ঘটে। আচ্ছা, তো ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই জিনিসটা, যে আমাদের এই অনুপ্রস্থ বা আর তরঙ্গ কি হয় এখানে, তার সমাবর্তন ঘটে, এইটা আমাদের মনে রাখতে হবে একটু ভালো করে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে আমাদের সরি, হ্যাঁ, অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে আমার বা দ্বিগল তরঙ্গ বা লব্ধিক তরঙ্গ যেটাকে বলি। তো এই ক্ষেত্রে দেখো প্রথমে বলা সেটা আমাদের থাকবে কিভাবে, সমান্তরাল থাকবে, সমান্তরাল। তার মানে তোমার কণাগুলো যেদিকে কাঁপবে, মানে তোমার কণাগুলো হচ্ছে যে দিক বরাবর থাকবে, এখানে দেখো মানে কণাগুলো আমার যেদিকে আহ কম্পিত হবে, মানে আমার কম্পমান থাকবে, তো ওই দিকে আমাদের তার সমান্তরালে আমাদের কি হবে, তরঙ্গটা অগ্রসর হবে। সো সে ধরো আমাদের এটা যদি এরকমের হয়, এরকম যদি হয়ে থাকে, তাহলে তরঙ্গটা হবে কি এর দিকের সাথে সমান্তরালে। আচ্ছা, আমরা নিজেদের পেন দিয়ে এঁকে ফেলি, তাহলে ভালো বুঝবা। এবার দেখো এই যে এরকম, এখন আমরা যখন শব্দ উচ্চারণ করি না, রাইট, যখন শব্দ যখন উচ্চারণ করি, তখন এইখানে কি হয়, সেটা আমাদের এই যে সেটা কিন্তু হচ্ছে আমাদের এই যে দেখো এই লব্ধিক তরঙ্গের উদাহরণ। ঠিক আছে, এই দেখো যে দ্বিগল তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ এখানে। তো আমরা এখানে লিখে দেই, এটা হচ্ছে আমাদের কেমন তরঙ্গ, এটা আমার এখানে অনুদৈর্ঘ্য, অনুদৈর্ঘ্য। আচ্ছা, তাহলে মনে রাখবা যে আমাদের তরঙ্গটা যেই দিকে বরাবর চলবে, আর এই মাধ্যমের যে কণাগুলো থাকবে সেগুলো আমাদের কি হবে, যে ওর সমান্তরালি মানে আমাদের কাঁপতে শুরু করবে বা এখানে অসিলেট হতে শুরু করবে। ঠিক আছে, আচ্ছা, দেন পরে পার্থক্য আমরা এখানে দেখি। দেখো পরে বলছে যে সংকোচন ও প্রসারণের মাধ্যমে সঞ্চালিত হয়। তো দেখো যে আমার এখানে কি হয়েছে, যে সংকোচন এবং প্রসারণ, রাইট, যেরকম করে থাকবে ঘিসি ঘিসি থাকবে এরকম করে, আবার একটু বড় হবে, আবার ধরো আমার এখানে সঞ্চালন প্রসারণ হবে। সো এইখানে আমরা বলছিলাম না যে আমাদের কণাগুলো কি হয়, এখানে অসিলেট হয় আপ এন্ড ডাউন, এটা আমাদের কি হয় সামনের বামে এরকম করে অসিলেট হয়। ঠিক আছে, আচ্ছা, দেন এইখানে কি হয়, যে একটি সংকোচন ও প্রসারণের নিয়ে তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে এইখানকার যে এই সংকোচন প্রসারণ যেটা হবে, যে এইটা আর এই যে ধরো এইটা আমাদের এই দুইটা মাঝখানে দৈর্ঘ্যটা, এটাকে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। সমাবর্তন ঘটে না, এটা মনে রাখবা। আচ্ছা, সো এইটা তোমরা খ নাম্বার জন্য পড়তে পারো আমাদের, যে অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ তরঙ্গের এখানে আমাদের বেসিক পার্থক্যটা কি। ঠিক আছে, সো এখন হচ্ছে আমাদের মূল আলোচনা, সেটা হচ্ছে আমাদের তরঙ্গের দৈর্ঘ্যের, মানে আমরা বলছিলাম শুরুর দিকে যে আমাদের এখন দেখো যে অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ কিন্তু আমাদের
মোটামুটি হইতেছে যে সব তরঙ্গেরই থাকবে, ঠিক আছে, অনুদৈর্ঘ্য অনুপাতে সব তরঙ্গেরই থাকবে। তো এইখানে দেখো যে আমরা শেষে যেটা পড়লাম, এইখানে যে শেষেরটা কি ছিল, এইখানে দেখো তো শেষেরটা ছিল হচ্ছে আমাদের এই যে আহ দ্বিগুণ বা অনুদৈর্ঘ্য। এখন এইটা কিন্তু বেসিক্যালি আসলে হয় মেকানিক্যালের জন্যই, আর আগেরটা যেটা আমাদের এই যে এই অনুপ্রস্থ, এটা কিন্তু সব ওয়েভের জন্যই খাটে, ঠিক আছে। তো এটা সবসময় যান্ত্রিক তরঙ্গের জন্য হয় না, বাট এইটা প্রায় সময় যান্ত্রিকের জন্যই, ম্যাক্সিমাম কিন্তু যান্ত্রিক তরঙ্গের জন্যই হয়। সো যান্ত্রিকের জন্য হয়, লিখে দিবা যান্ত্রিকের জন্য। আর যেটা আমাদের এইখানে আছে যে আর তরঙ্গ বা যেটা আমাদের অনুপ্রস্থ, এটা সব তরঙ্গের জন্যই খাটে। আচ্ছা, এবার আসে আমাদের ইম্পর্টেন্ট যেটা আমাদের এইখানকার যে অগ্রগামী তরঙ্গ। এতক্ষণ হয়তো তুমি কোনো ইকুয়েশন দেখো নাই, বাট এখান থেকে ইকুয়েশন দেখবা। তো প্রথম ইকুয়েশন কি আমার এইখানে, সেটা হচ্ছে আমাদের অগ্রগামী তরঙ্গ। তো এখন দেখো যে আমরা এখানে বলছিলাম যে তরঙ্গের দুইটা টাইপ, ঠিক আছে, ভালো কথা। সো অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে এটা আসলে কেমন, দেখো এর কিছু বৈশিষ্ট্য আছে। আচ্ছা, এখন শুরুতে ডেফিনেশনটা দেখো, লেখা হয়েছে এরকমের যে যেটা হচ্ছে আমাদের কি করে যে আলোড়নটা সামনের দিকে আগাই যায়। দেখো, অর্থাৎ কোন তরঙ্গ যদি কোনো বিস্তৃত মাধ্যমে এক স্থান থেকে মানে এক স্তর থেকে অন্য স্থানে, এই দেখো স্তরে না, স্থানান্তর আর কি, সম্মুখ দিকে অগ্রসর হয়, তাকে বলা হয় অগ্রগামী তরঙ্গ, রাইট। তো সে আমাদের এইখানে যেটা আমরা আঁকছিলাম, এইখানে দেখো এইটা হচ্ছে আমাদের কি একটা অগ্রগামী তরঙ্গ, যেইটা। আচ্ছা, সো এখন এর বৈশিষ্ট্যগুলো কি কি, বা হচ্ছে হ্যাঁ এটা এটা ভালো করে দেখবো একটু এখানে, যে আমার অগ্রগামী তরঙ্গ এবং হচ্ছে একটা স্থির তরঙ্গ সামনে পড়বো আমরা। তো যে এই দুইটা হচ্ছে আমাদের মাঝে মাঝে দুইটা পার্থক্য আমাদের খ নাম্বার আসে, তো অবশ্যই দেখবা দুইটা পার্থক্যটা। তো অগ্রগামী তরঙ্গ আমাদের কোনগুলো বা এর বৈশিষ্ট্যগুলো কি দেখো, বলছে অগ্রগামী তরঙ্গ মাধ্যমের প্রত্যেকটি কণা পর্যায়বৃত্ত গতি লাভ করে। সো আমরা শুরুর দিকে যে বলছিলাম যে আমার তরঙ্গ মানে হচ্ছে একটা আন্দোলন বা একটা আলোড়ন, কাদের আন্দোলন এবং কাদের আলোড়ন, সেটা হচ্ছে যে একটা কণার, মানে এখানে কণাগুলার। তাহলে এই তরঙ্গটা যখন সামনের দিকে আগাইতেছে আমাদের, সেটা যখন সামনের দিকে আগায় এখান থেকে, যখন সামনের দিকে আগায়, সো এইখানে যে কণাগুলো থাকবে, এখন দেখো যে এই জিনিসটা সামনের দিকে আগাইতে গেলে এখানে অবশ্যই প্রত্যেকটা কণায় আমার কি হইতে হবে, এখানে পর্যাবৃত্ত গতি সম্পন্ন হইতে হবে। দ্যাট মিনস তার এখানে অসিলেট হইতে শুরু করবে। এখানে যদি কোন একটা কণা এখানে থেমে থাকে, তাহলে তার সাথে হইতেছে না। কেন হবে না দেখো, কারণ হচ্ছে যে এই কণাটা শক্তি এর কাছে যাবে, কিভাবে যাবে, এটা নিজে আমাদের অসিলেট হয়, দেন ওর কাছে শক্তিটা ট্রান্সফার করে। আচ্ছা, সো তাহলে দেখো যে আমাদের যেটা বৈশিষ্ট্য এখানে আছে, যে আমরা এখানে বলছিলাম কি হবে, দেখো যে প্রত্যেকটা কণা এখানে পর্যায়বৃত্ত গতি লাভ করবে, দ্যাট মিনস প্রত্যেকটা কণা এখানে অসিলেট হতে শুরু করবে। আচ্ছা, তারপর লেখা আছে দেখো যে অগ্রগামী তরঙ্গের মাধ্যমের ভিতর দিয়ে নির্দিষ্ট বেগে সামনের দিকে অগ্রসর হয়। তাহলে এইখানে তার যে বেগটা থাকবে নির্দিষ্ট, ঠিক আছে, এটা নির্দিষ্ট বেগে যাবে, দ্যাটস কারেক্ট, কিন্তু মাধ্যমটা আমার ফিক্সড থাকতে হবে। কারণ হলো যে সে যদি মাধ্যম চেঞ্জ করে, তখন কিন্তু আর এইখানে আমাদের সেটার বেগ সেম থাকে না। সব মাধ্যমে আমাদের তরঙ্গের বেগ সেম থাকে না। এখন দেখো যে আমাদের বলছে যে কণাগুলো দশায় এক স্থান থেকে অন্য স্থানে বা অপর কণাতে পরিণত হয়। তো দশা কিন্তু দেখো, কণাগুলো দশা এক স্থান থেকে অপর কণাতে পরিবর্তিত হয়। আর অগ্রগামী তরঙ্গের কণাগুলো কখনো স্থির থাকে না। হুম, স্থির থাকে না বলতে এইখানে কিন্তু এইটা না যে সে সামনে যাবে বা পিছনে যাবে, এমন না। অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে আমাদের কণাগুলো কি হয়, এখানে অসিলেট হয়। দ্যাট মিনস সে কিন্তু এরকম আপ অ্যান্ড ডাউন করে, এরকম এইখানে থেকে এরকম করে আর কি, ঠিক আছে, এরকম করে। আচ্ছা, এবং শেষে বলা হয়েছে যে মানে মুক্ত বায়ুতে প্রবাহমান শব্দ তরঙ্গ অগ্রগামী তরঙ্গ, লব্ধি তরঙ্গ এবং সাধারণ পানি তরঙ্গ অগ্রগামী তরঙ্গ। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি এদের বৈশিষ্ট্য, এগুলো একটু মাথায় রাখবা, বা বইয়েও আছে, এখান থেকে একটু মুখস্থ করে নিতে পারো আর কি। তো এখন হচ্ছে আমাদের লাগবে মানে এই তরঙ্গের ইকুয়েশন লাগবে, মানে যেটা হচ্ছে যে বলা চলে যে এইখানকার একেবারে কোর, বা বলতে পারি হ্যাঁ একবারে কোর জিনিস এখানকার। তো আমরা দেখো যে একটু আগে কি করছিলাম, এইখানে যে একটা তরঙ্গের ফিগার ড্র করছিলাম, ওইটা আমরা এখানে আবার ড্র করে নেই, মানে ওয়েবটা তাদের। সো এইটা হলো আমাদের সেই মাধ্যমটা। আচ্ছা, তো এখন এদের ওয়েবটা আসলে কেমন হবে আমাদের, দেখো আমরা বলছিলাম যে এদের ওয়েবটা, আচ্ছা আমি একটু কাজ করি যেন আঁকা বাঁকা না হয়, লাইন টেনে নেই। তাহলে এইখানে আমাদের ম্যাক্সিমাম বিস্তার, আর সে ধরো আমাদের এইখানে হলো মিনিমাম বিস্তার, যে এইখানে মানে নিচের দিকেরটা, এইখানে এখানে মিনিমাম বিস্তারটা আমাদের। তো এবার একটা কাজ করে আমরা এখান থেকে আমরা হচ্ছে যে এই হলো আমাদের ওয়েবটা,
এইটা। হুম, আচ্ছা একটু ছোট করে দেই, এইটা। তো এই যে ওয়েভ হইলে দেখো আমরা বলছিলাম যে এইখানে এইটা হলো তাদের বিস্তার আর কি। এই যন্ত্রণা রে। ওকে, আচ্ছা এবার গেছে। তো এখন দেখো আমরা কি বলছিলাম যে আমাদের এইটা হচ্ছে বিস্তার আর কি, এইখানে বিস্তার ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড আমাদের এই পর্যন্ত এ, আর এইখানে সাথে মিনিমামটা, এইখানে মিনিমামটা, সেটাকে বলবো আমরা প্লাস এ, এটা সাথে মাইনাস এ। আচ্ছা, আর এইখানে কি বলছিলাম যে আমাদের এই দুইটা, এই যে এইখানকার আর এইখানকার যে গ্যাপটা মধ্যবর্তী, এটাকে আমরা বলবো কি এখানে, এটা হলো আমাদের তরঙ্গ দৈর্ঘ্য, যেটাকে আমরা এখানে বলবো হচ্ছে ল্যামডা, এবং এটা হবে অবশ্যই মিটার ইউনিটে। ঠিক আছে, এটা হলো বিস্তার, আর এটা হচ্ছে অগ্রগামী তরঙ্গের সমীকরণ। সেটা হলো আমাদের এই দিকে দেখো, যখনই বলবো তাহলে এটা এদিকে অ্যাপ্রোচ দিচ্ছে আমাদের তরঙ্গটা। তাহলে কণাগুলোর বেগ হচ্ছে আমাদের উপরের দিক বরাবরে, হ্যাঁ, কণাগুলোর বেগ হচ্ছে আমাদের এই দিকে বা নিচের দিকে, যেদিকে বিবেচনা করবো আর কি করলেই হয়। ঠিক আছে, যেদিকে যেদিকে একদিক করলেই হয় আমাদের, এরকম করে আগাবে আর কি। আচ্ছা, তাহলে দেখো এইখানে আমরা যে একটা জিনিস লিখতে পারি এইখানে, আচ্ছা এখন আরো বলে দেই যে এইখানে এটা হলো আমাদের 0, এটা হলো পাই, এটা হলো আমাদের 2 পাই, আর পরেরটা হচ্ছে আমাদের 3 পাই। সো এটা হচ্ছে আমাদের 3 পাই, এটা আমাদের 3 পাই, 3 পাই, 3 পাই। ওকে, সো এই মোটামুটি এইখানে আমরা ইকুয়েশন আকারে ফেলবো। সো এইখানে দেখো আমরা যদি একটা জিনিস লিখি এইখানে, যে আমরা বলে আসছিলাম এটা হচ্ছে কত, এটা হচ্ছে আমাদের ল্যামডা, এবং এইখান থেকে আমরা তার ভেলোসিটি বের করছিলাম, সেটা কত বের করছিলাম, যে ল্যামডা বাই টি বের করছিলাম এইখানে। আর তারা কত দূরে পর পর হচ্ছে তারা সমদশায় আসে সেটা আমরা বলে আসছিলাম, তারা 2 পাই পর পর সমদশায় আসে। আচ্ছা, তো তাহলে আমরা এখান থেকে লিখতে পারি দেখো, আর এইখানে যখন আমরা বলবো সে, ধরো এখানে বললাম এইটা হচ্ছে আমাদের এক্স, বা এটা আমাদের এক্স আর এক্স এরকম করে যদি হয়, তাহলে আমরা এখানে বলতে পারি যে থিটা বাই এক্স। আচ্ছা একটা কাজ করি, এটা আমরা একটা কপি করে ফেলি। ওকে, এখন দেখো যে এখানে কি লিখলাম আমরা, যে থিটা বাই এক্স। সো লেখো এখানে যে থিটা বাই হলো এক্স ইজ ইকুয়াল টু, আর এইখানে কত, তারা হচ্ছে 2 পাই পর পরে, সে এইটুকু আমাদের এইখানে তারা সমদশায়, তাহলে এইটা 2 পাই, আবার এইখান থেকে সে এইখান থেকে এইটা আমাদের 2 পাই, রাইট? অর্থাৎ এইখানে তারা কিন্তু সমদশায় আবার, এইখানে আর এইখানে তারা আবার সমদশায়। তাহলে এটা যদি আমাদের পাই বাই 2, এখানে কত 5 পাই বাই 2, তাহলে এখানে লিখতে পারি আমরা কত, যে ল্যামডা মানে হচ্ছে আমাদের 2 পাই বাই ল্যামডা, 2 পাই বাই কত ল্যামডা, তাহলে 2 পাই বাই আমাদের ল্যামডা। সো এখান থেকে তুমি থিটাটা বের করে নাও, থিটা ইজ ইকুয়াল টু কত আমার এখানে, থিটা হচ্ছে আমাদের 2 পাই বাই ল্যামডা ইনটু হচ্ছে আমাদের এক্স। ওকে, আচ্ছা, সো এখন দেখো যে আমরা যদি এইটা যদি ফাংশনটা লিখি এইখানে, সাইন ফাংশনটা, সো আমরা এই যে কণাটার মানে এই তরঙ্গটার যেই সরণটা ওয়াই মিটারে এখানে লিখে দিই আমরা, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে বলতে পারি কি, দেখো সেটা হলো আমাদের ওয়াই, এটা হচ্ছে আমাদের একটা এক্স এর ফাংশন, বা ধরো যে এক্স কমা টি ইকুয়াল টু এ সাইন, আমরা এর আগের চ্যাপ্টার কি পড়ে আসছিলাম এইখানে, বা ধর এখানে সাইন থিটা, ঠিক আছে, সাইন থিটা। তো থিটা মানে কি, থিটা মানে 2 পাই বাই ল্যামডা, যে দেখো 2 পাই বাই ল্যামডা ইনটু কত তোমার এখানে এক্স, 2 পাই বাই ল্যামডা, যে 2 পাই বাই ল্যামডা ইনটু কত আমাদের এক্স। আচ্ছা, তো তরঙ্গে অনেকগুলো সমীকরণ আছে, তোমরা হচ্ছে যদি কারো কাছে গিয়ার স্যারের কিতাব, ইসাক স্যারের বইও আছে, এখান থেকে দেখবা, বা তপন স্যারের বইও অনেকগুলো ইকুয়েশন দেওয়া আছে, দেখে নিবা এখান থেকে। আচ্ছা, সো এখন দেখো আমরা এখানে হচ্ছে শুধু এক্স দিয়ে লেখো এখানে, যেহেতু আমরা ওই 2 পাই এক্স বসাইছি এখানে। তো আমরা যদি এটাকে টি এর রেসপেক্টে ফাংশন এখানে লিখি, দেখো সো ওয়াই এক্স কমা টি ইজ ইকুয়াল টু এ সাইন
তো আমরা একটা কাজ করতে পারি, এইখানে দেখো যে আমাদের আছে এখানে 2π/λ ইন্টু এক্স, ঠিক আছে, কত এখানে আমাদের 2π/λ ইন্টু কত এক্স। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, দেখো যে 2π/λ, 2π কত ল্যামডা, আর হচ্ছে যে এখানে যদি দেখো যে এইখানে টি এর রেসপেক্টে ফাংশন, রাইট? তাহলে এদিকে কি বলছিলাম যে এদিকে দেখো যে এটা হচ্ছে এদিকে আমাদের বেগ, এই তরঙ্গটার বেগ এদিকে আমাদের, ঠিক আছে। তো আমরা যদি এখানে লিখি এভাবে দেখো, আচ্ছা এইখানে এক্স বলতে কি বুঝাচ্ছে, এখানে এখানে এক্সটা হচ্ছে আমাদের এই একটা তরঙ্গের কিন্তু মানে একটা কণার আলোচনা করতেছে এখানে আমরা, অর্থাৎ আমার এইখানে কিন্তু অনেকগুলো কণা আছে না এখানে। সো এইখানে যদি আমরা মানে যদি এক্স এখানে 2 লিখি এখানে, বা যে দুইটা এক্স এখানে হতো, আমরা কিন্তু দুইটা তরঙ্গের কথা এখানে আমরা বুঝি, মানে দুইটা কণার কথা এখানে আমরা আলোচনা করতাম। বাট যখন আমরা এখানে একটা এক্স লিখছি, দ্যাট মিনস আমরা এখানে একটা কণা নিয়ে আলোচনা করতেছি। তাহলে এখানে কত লেখা যায় যে 2π/λ, 2π/λ, আর এইখান থেকে যে আমরা লিখে দিলাম এইখানে যে বিটি মাইনাস এক্স, বিটি মাইনাস কত এখানে এক্স লিখে দিলাম এখানে, ঠিক আছে। তো এইখানে এই বিটা কিন্তু সবসময় কনস্ট্যান্ট থাকবে তরঙ্গের এই ক্ষেত্রে। সো মনে রাখবা যে বিটা কি আমার এইখানে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট, কারণ আমাদের ওই নির্দিষ্ট মাধ্যমে তরঙ্গের বেগ সবসময় কি থাকবে, সেম থাকবে, কোন চেঞ্জ হবে না, ঠিক আছে। অথবা কখনো কখনো আমরা এইখানে এটাও লিখি যে 2π/λ এক্স মাইনাস বিটি, একই কথা। সো তুমি যদি এই ক্ষেত্রে লিখে থাকো যে 2π/λ বিটি মাইনাস এক্স, তখন তরঙ্গটা আমার এদিকে অ্যাপ্রোচ হইতেছে। বাট এই তরঙ্গটা যদি আমাদের এদিকে অ্যাপ্রোচ হয়, সে ধরো তোমার তরঙ্গটা এদিকে না এসে যদি এদিক থেকে এদিকে যাইতো, তখন আমরা এখানে কি বলবো যে সেম জিনিসই থাকবে, হ্যাঁ, তরঙ্গটা এদিকে যখন যাবে তখন হবে এখানে আমাদের বিটি প্লাস এক্স, কি হবে বিটি প্লাস এক্স। আচ্ছা এখন দেখো এইখানে একটা জিনিস আমরা আর একটু সামনে বাড়াইতে পারি, যে আমি যদি ভিতরে যদি এই 2π/λ যদি ভিতরে মাল্টিপ্লাই করি, তাহলে এইখানে কি পাবো আমরা, বা ধর আমি যদি এইটা যদি লিখতাম এইখানে তরঙ্গ সমীকরণে, একই কথা যে এক্স কমা টি সবগুলো তরঙ্গ সমীকরণ ইজ ইকুয়াল টু এ সাইন 2π/λ, আর এইখানে লিখতাম আগে এক্স পরে হচ্ছে যে বিটি, এটা লিখতাম। সো দেন দেখো আমরা হলো যে এই জায়গা থেকে পরবর্তীতে যেটা বলছিলাম এইখানে, যদি আমি ভিতরে হচ্ছে এটা গুণ করে দেই, যদি গুণ করে দিই, দেখো সবটা মুছে দেই আগে। আচ্ছা আমার এইখানে কপি করা আছে, সো টেনশন নাই, পাই যাবা। বাট তোমার যেহেতু কপি করা নাই, সো তুমি কিন্তু এটা প্যারা খাবা। সো এটা বাদ, দেন আমাদের এইটা হচ্ছে বাদ, আরে বাপ ওইটা না এইটা, দেখো সিলেট হাজে পুরো আমার বোর্ড সহ কি বেদবের বেদব। দেন গেল এইটা, এটা শেষ, ওকে। সো এখন এখানে যেটা বলছিলাম, দেখো যে আমাদের সমীকরণ যেটা ছিল এইখানে কি ছিল, এই যে এই সমীকরণটা। সো ভিতরে যে আমি যদি এই 2π/λ যদি মাল্টিপ্লাই করি, তাহলে ওয়াই এক্স কমা টি ইজ ইকুয়াল টু এ সাইন, এটা হচ্ছে কি বিস্তার, তাই না? আচ্ছা তাহলে কত হবে এখানে, এখানে আমাদের 2π/λ ইন্টু হচ্ছে আমাদের এক্স মাইনাস 2π হচ্ছে ল্যামডা, 2π/λ ইন্টু হচ্ছে আমার এখানে কত বি ইন্টু টি, ওকে। আচ্ছা সো এইখান থেকে আমরা একটা কাজ করতে পারি, দেখো যে আমরা তো এইখানে ধরে নেই কিছু একটা জিনিস, যে আমাদের 2π/λ ইজ ইকুয়াল হচ্ছে আমাদের কে, হ্যাঁ এখানে ধরে নেই। তো লেখো যে কে ইজ ইকুয়াল টু, লেখো কে ইজ ইকুয়াল টু, কে ইজ ইকুয়াল টু 2π/λ। সো এটা হচ্ছে আমাদের কি, যে আমরা যে 2π/λ, 2π/λ এখানে দুই জায়গায় আছে দেখো, সো আমরা ধরে নিলাম এটা ইকুয়াল টু কে। তো আমার এটা হচ্ছে আমাদের কি নাম্বার অফ ওয়েভ বা তরঙ্গের সংখ্যা, ইজ ইকুয়াল টু কি লিখবা, নাম্বার অফ ওয়েভ, নাম্বার অফ ওয়েভস, ওকে। আচ্ছা তো তাহলে আমাদের সমীকরণটা কেমন দাঁড়ায় এখান থেকে, দেখো তাহলে আমার সমীকরণটা দাঁড়াবে এই রকমের, যে ওয়াই
এক্স কমা টি ইজ ইকুয়াল টু এ সাইন, দেখো যে ওয়াই এক্স কমা টি ইজ ইকুয়াল টু এ সাইন 2 পাই বাই ল্যামডা, এটা তো আমরা কে বলছিলাম, রাইট? আচ্ছা, তাহলে এখান থেকে বলা যায় কত, যে আমাদের কে এক্স মাইনাস কে ইন্টু বিটি। আচ্ছা, দেন এইখান থেকে আমরা রিলেশন নিয়ে আসবো, এইখানে নিয়ে এসে এটাকে আমরা একটু সিম্পলিফাই করবো। তো সেইটা আমরা পাশে করি, দেন আমরা এখানে বসাই দিব, তাহলেই তো হয়ে যায়। আচ্ছা, এখন দেখো যে আমরা যখন অসিলেশনে যখন পড়ছিলাম, তোমরা যারা আগে চ্যাপ্টারটা পড়ে আসছো তারা যে এখানে জানো যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি মানে কি ছিল আমাদের, ওমেগা ইকুয়াল টু কত ছিল আমাদের, 2 পাই বাই টি। তাহলে এখানে লেখো যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি সো ওমেগা সমান সমান কি বলতো আমরা এখানে, সেটা ছিল আমাদের 2 পাই বাই কত, টি, এটা ছিল। তো এখন আমরা দেখো যে এইখানে আছে আমাদের কত, এখানে ধরছিলাম আমরা যে এই 2 পাই বাই ল্যামডা, তার মানে আমরা এখন এইখানে কিছু একটা রিলেশন আমরা এখানে নিয়ে আসতে চাচ্ছি। এবং দেখো আমাদের সেখানে আছে, সেটা কি আছে দেখো তো, সেটা হলো যে এই যে 2 পাই বাই ল্যামডা ইন্টু কত বিটি এখানে আছে আমাদের, তাই না? আচ্ছা, এখন আমরা এখানে চাচ্ছি যে নিচে একটা আমাদের টি চলে আসুক, এরকম কিছু আমরা এখানে আশা করতেছি। তাহলে আমরা এখানে কাজ করতে পারি কিনা দেখো, যে এই এই ক্ষেত্রে দেখো যে তুমি যেভাবে লেখো জিনিসটাকে, যে আমার এই 2 পাই বাই ল্যামডা এখানে থাকলো, আগে আমার যা আছে তাই এখানে দেওয়া থাকলো, কোনো সমস্যা নেই। এখন আমি যদি উপরেটা দিচ্ছে, উপরে দেখো উপরের দিকে আমি যদি এখানে একটা ল্যামডা দিয়ে মাল্টিপ্লাই করি আর এখানে টি লিখে দেই, আর আমাদের এই টিটা হচ্ছে কোন টিটা, যে এইটা হচ্ছে আমাদের এই টি। এখন এইটা আবার কোত্থেকে আসলো, এটা হচ্ছে আমাদের বি থেকে আসে, কারণ আমরা জানি বি ইজ ইকুয়াল টু কি, ল্যামডা বাই টি, তাই না? এই যে বি সমান ল্যামডা বাই টি বসাইলাম এখানে আমরা। তো বসাইলে এখন দেখো যে এই যে আমাদের 2 পাই বাই টি, এটা মানে কি আমাদের 2 পাই বাই, এই যে দেখো আমাদের এখানে ওমেগা আর ওমেগা ক্যান্সেল আউট, ল্যামডা ল্যামডা ক্যান্সেল আউট, ল্যামডা ল্যামডা ক্যান্সেল আউট, দেখো যে ল্যামডা ল্যামডা ক্যান্সেল আউট, যেটা ক্যান্সেল আউট আমাদের। তাহলে এখানে থাকলো কি আমাদের, এখানে থাকবে হচ্ছে দেখো এই যে 2 পাই বাই টি ইন্টু দ্যাট ইজ স্মল টি। তাহলে এইটা আমাদের ওমেগা, তাহলে আমরা এখানে বলতে পারি এটা হচ্ছে কি আমাদের ওমেগা ইন্টু টি, রাইট? তখন তোমার এইখানে দেখো তোমার হচ্ছে যে দাঁড়াইলো আমাদের, তো এইটার সমান এখন বলা যায় কি ওমেগা টি, তাই না? তাহলে যে কে বি আর আমার বলা দরকার আছে নাই, এখানে আমি কি বলতে পারবো, এখানে দেখো যেখানে আমরা লিখছি কে এক্স, ওইখানে আমরা এখন কি বলতে পারবো, ওটা হচ্ছে আমাদের কে এক্স থাকলো ভালো কথা। তাহলে আমার এখানে এক্সট্রা করে কি চলে আসলো, যে ওমেগা টি। তো দেখো এই সমীকরণটা আমরা এখন মডিফাই করে লিখতে পারি, মডিফাই করে আমরা এখানে বলতে পারি যে এ সাইন কে এক্স প্লাস মাইনাস, সামনের দিকে অ্যাপ্রোচ করলে প্লাস, নিচের দিকে গেলে মাইনাস, কে এক্স ওমেগা টি প্লাস কত আমার এখানে 5, ঠিক আছে? আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের তরঙ্গের হইতেছে একেবারে মানে সলিড বা ফান্ডামেন্টাল সূত্র, এটা সবাই একটু মাথায় রাখবা কষ্ট করে। আচ্ছা, সো এখন এইখানে দেখো, অথবা তুমি চাইলে যদি 5 পর্যন্ত না যাও, তুমি এটাও লিখতে ভালো হবে, কোনো সমস্যা নাই, 5টা পরে অ্যাড করো, একটু পরে অ্যাড করো, কোনো সমস্যা নাই, লিখলেও হবে। সো এখন দেখো যে আমরা এইখানে একটা জিনিস জানি, কি জানি, আমরা জানি যে জিনিসটা দেখো সেটা হলো যে আমরা এখানে জানি কি, দেখো আমরা জানি যে বি ইজ ইকুয়াল টু কত, ল্যামডা বাই টি, বি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত, ল্যামডা ডিভাইডেড বাই টি, এটা আমরা জানতাম, তুমি জানতাম, আমি জানতাম। তো এখন আমরা এখানে কাজ করি, দেখো আমার ল্যামডা বাই টি থাকলো ভালো কথা, আমি উপরে আর নিচে একটা 2 পাই দিয়ে যদি মাল্টিপ্লাই করি উপর নিচে, এখানে যদি লিখি আমরা এখানে এক্সট্রা করে একটা 2 পাই, উপরেও 2 পাই একটা, নিচে একটা আমাদের 2 পাই, ঠিক আছে? ওখানে 2 পাই লিখলাম এখানে। তো উপর নিচে 2 পাই লিখলে এইখানে, তখন আমরা এইখানে দেখো যে আমাদের আসলে যে ল্যামডা বাই 2 পাই বাই টি মানে কি ওমেগা, তাই না? এবং আমরা এইখানে একটা জিনিস জানি যে এই
টু পাই বাই হচ্ছে যে ল্যামডা, এইটা মানে হচ্ছে আমাদের জন্য কি, এটা মানে হলো কে, তাই না? বাট এখানে তাহলে উল্টাটা আছে, তাহলে আমরা এখানে বলবো এটা হলো কি আমাদের ওমেগা বাই কে, কারণ অন বাই কে হবে। সো একসাথে লিখে দিলাম এখানে আমরা ওমেগা বাই কত কে, এটা আমরা এখানে বলতে পারি বি সমান সমান এটা। তো তুমি চাইলে এখান থেকে বের করে এখানে বসাইতে পারতা, তাও কোনো সমস্যা নেই, ঠিক আছে, এখানে বসাইলেই হয়। আচ্ছা, তো এখন দেখো যে আমরা এখান থেকে যদি বলি যে আমাদের তরঙ্গ সমীকরণটা হচ্ছে এই রকমের, যে দেখো এটাও তরঙ্গ সমীকরণ, কোনো সমস্যা নাই। আবার এই যে এটাও তরঙ্গ সমীকরণ, যে এক্স টি ইজ ইকুয়াল টু এ সাইন কে এক্স প্লাস মাইনাস ওমেগা টি আর প্লাস কত ফাই, এটা তরঙ্গ সমীকরণ, ঠিক আছে, এটা তরঙ্গ সমীকরণ। তাহলে এইটুকুর জিনিস আমার এখন লাগবে, এইটুকু ভ্যালু আমরা জানি না, আননোন জিনিস চলে আসছে আমাদের কাছে। তো এর ভ্যালু কিভাবে বের করবো? সো মনে রাখবা যে আমাদের যখন ইনিশিয়াল ফেজ যখন দেওয়া থাকে, যে বলা থাকে ইনিশিয়াল ফেজ, তখন আমরা বলি যে ফাই ইকুয়াল টু কত আমাদের 0। তো যদি ফাই 0 হয় তাহলে তখন আমরা বলবো কি, ফাই 0 হলে তখন আমাদের এই যে কে এক্স প্লাস মাইনাস ওমেগা টি এর জন্য কি ফেজ, ঠিক আছে। আচ্ছা, ওকে, তো তোমরা যদি এখানে মানে সাইনের ওয়েভের ক্ষেত্রে বা সাইনের এই যে মানে হ্যাঁ অগ্রগামী তরঙ্গ সমীকরণ যদি এটা লেখো তাহলে কোনো ভুল হবে না। বাট আমরা নর্মালি এই যে দেখো আমরা এখানে ইকুয়েশন ইউজ করি এই জিনিসটা, হ্যাঁ নর্মাল ইকুয়েশন এখানে এইটা ইউজ করি সবসময়, এই যে এইটা ইউজ করি কোনটা, এই যে y is equal to a sin 2 পাই ল্যামডা bt মাইনাস x, আর এদিকে আসলে bt প্লাস x। তো তুমি এইটা দিয়ে কাজ চালাতে পারবা, তোমার কোনো সমস্যা নাই, মানে এতখানি এই সামনে যেগুলো করাইলাম তুমি যেগুলো ভুলেও যাও কোনো সমস্যা নেই, বাট তুমি এটা দিয়েও চাইলে কাজ চালাতে পারবা, ঠিক আছে। তো এইগুলা তোমার না বুঝলে কোনো অসুবিধা নেই। বাট মনে রাখবা যে দেখো এই যে কে এক্স প্লাস মাইনাস ওমেগা টি আর হচ্ছে প্লাস ফাই, তো ফাই হচ্ছে যখন ইনিশিয়াল ফেজ তখন এটা হয় 0, তখন আমাদের ফেজ থাকে কতটুকু এখানে আমাদের কে এক্স প্লাস ওমেগা টি। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের এটার ইকুয়েশনটা আর কি। এখন দেখো আমরা বলছিলাম এটা হচ্ছে কি আমাদের, এটা হলো তার সরণের সমীকরণ। এটা যদি সরণের সমীকরণ হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে কি পাবো, তো ভেলোসিটি তো পাবো অবশ্যই। তো তুমি যেটাকে একটু আগে যেটাকে সরণের সমীকরণ বলে আসছিলা, আমরা এইখানে দেখো এখানে যদি বলি যে আমাদের এটা হচ্ছে ওয়াই, অবশ্যই মিটারে, এবং সেটা হলো কি আমাদের এই যে এ সাইন কে এক্স প্লাস মাইনাস ওমেগা টি প্লাস ফাই, এইটা হলো আমাদের তরঙ্গের সমীকরণ। যদি বলি আমরা এখান থেকে, তুমি এখানে প্লাস বা মাইনাস দিলেই হয়। তো সরণ হলে তার কি পাবা, এখানে তার ভেলোসিটি তো পাবা অবশ্যই। তাহলে বি হবে কি সরণের সিঙ্গেল ডেরিভেটিভ, তাহলে এখানে কি লিখবে, এটা হচ্ছে আমাদের ডেল এক্স কমা টি বাই কত আমার এখানে ডিটি, রাইট। আচ্ছা, তাহলে এইটাকে এখন তুমি ডিফারেন্সিয়েট করে ফেলো, তাহলে ডেল টি যে এ সাইন, তারপরে আমার এখানে আসলো হচ্ছে কে এক্স মাইনাস ওমেগা টি প্লাস হলো ফাই। সো এইবার দেখো যে সাইনকে তুমি যদি হচ্ছে এখানে ডেরিভেটিভ করো, মানে যদি ডিফারেন্সিয়েট করো, তাহলে সাইনকে করলে এখানে কত হয়, কজ হয়। তো তুমি সেখান থেকে লিখলা যে এটা হলো আমাদের একটা কি, যে এ কস যে কে এক্স, দেখো কে এক্স মাইনাস ওমেগা টি আর প্লাস কত এখানে ফাই, তুমি এখান থেকে লিখলা, ভালো কথা। এখন এরপরে দেখো যে তুমি এইটা আবার করবা, তাই না, তুমি যদি এখানে ডেরিভেটিভ করতেছ তুমি এটা আবার করবা এখানে। সো এই যে দেখো ডিটি অফ কে এক্স মাইনাস ওমেগা টি প্লাস কত এখানে ফাই। সো এইটা করলে তোমার এইটুকু ভ্যালু আসবে 0, কারণ এখানে ভেরিয়েবল নাই, দ্যাট মিন্স টি নাই, সো ইট উইল বি 0। এটাও অলসো বি 0, বাট এইটা আমার এখানে থাকবে, সেটা হবে কত ওমেগা, রাইট, কারণ এখানে ভেরিয়েবল আছে। এখন তার মানে আমরা এখান থেকে দেখতে পারি কি, যে এইখানে একটা ওমেগা এখানে আমাদের গুণাকার চলে আসবে সামনে, ওটা পিছনে লিখে দিই আমরা এখানে, বা তুমি সামনে লিখতে পারো, তাহলে এটা সামনে চলে আসবে আমাদের। তাহলে কি দাঁড়ায় আলটিমেটলি, আচ্ছা এটা করলে আমাদের মাইনাস, কারণ সাইনটা করলে হয় কস, তাহলে কি দাঁড়াইলো যে মাইনাস ওমেগা বা এ ওমেগা কস কে এক্স মাইনাস ওমেগা টি প্লাস কত ডেল, ঠিক আছে। আচ্ছা, সো এটাকে আমাদের সাজাই লিখে এখানে, তাহলে কি লিখবো এখানে মাইনাস এ ওমেগা কস কে এক্স মাইনাস কত ওমেগা টি প্লাস কত ফাই। তো
এইখানে আমরা এটাকে ধরে নিলাম, যদি ধরি ভেলোসিটি, পাশে ধরে নাও ভেলোসিটি হয়ে থাকে আমাদের, তাহলে দেখো যে যদি এখানে বলি আমরা যে বি ওয়াই ইজ ইকুয়াল টু, যদি শুধু আমরা এইটাকে ধরতাম যে এ ওমেগা, তাহলে এটা রিপ্লেস করে দেয়, এখানে রিপ্লেস করলে কি হবে, এখানে আমাদের এটা হইলো যে যে মাইনাস এ ওমেগা, সরি মাইনাস বি ওয়াই আর কি, বি ওয়াই আর কস কে এক্স, কস কে এক্স মাইনাস ওমেগা টি প্লাস কত ফাই, এটা ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের ম্যাক্সিমাম ভেলোসিটি কত। সো দেখো বি ওয়াই ম্যাক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত, এ ওমেগা, ঠিক আছে। অবভিয়াসলি মাইনাস একটা কই গেল, আচ্ছা মাইনাস সামনে অথবা মডুলাস লিখছি, মাইনাস লিখলাম না। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের তার ভেলোসিটি। ওকে, সো দেখো সিমিলার ওয়েতে তুমি এখান থেকে কি করতে পারবা, তার অ্যাক্সিলারেশন বা তার ত্বরণটা বের করতে পারবা। সো আমরা আবার জানি যে আসলে ত্বরণ বা এ হচ্ছে আমাদের, দেখো যে এ এটা হলো কি, এটা হলো আমাদের যেই এইটাকে যে আমরা এখানে ডিফারেন্সিয়েট করি আরেকবার, ঠিক আছে, ডিফারেন্সিয়েট করে তাকে আরেকবার ভেলোসিটির ইকুয়েশনটাকে এইটাকে এখানে আরেকবার করি, তাহলে আমরা এখান থেকে কি পাবো, ত্বরণ পাবো। কারণ ত্বরণ মানে কি আমাদের, দেখো আমরা বলছিলাম যে সরণ মানে হলো, দেখো যে সরণ মানে সরি বেগ, বেগ মানে কি আমাদের ডিএক্স বাই ডিটি, ডিএক্স বাই কত এখানে ডিটি। আর ত্বরণ মানে কি, ত্বরণ এ ইজ ইকুয়াল টু হবে আমার এখানে ডিবি বাই কত ডিটি, ডিবি বাই কত ডিটি, এটা মাথায় রাখবো জাস্ট। আচ্ছা, তাহলে দেখো যে আমরা যে ইকুয়েশনটা পাইছি এখানে একটু আগে, ওইটা এখানে বসাই দিই, রাইট। অথবা তুমি স্যার এটা করতে পারতা যে এটাকে তুমি এখানে ডাবল ডেরিভেটিভ করলে হইতো, যে এ ইজ ইকুয়াল টু কত এলে আমাদের ডি স্কয়ার এক্স বাই কত ডিটি স্কয়ার, এটা করলেও হইতো, ঠিক আছে। ওকে, সো তাহলে দেখো আমরা যদি পরের সামনের দিকে আগাই, সো যে ডেল টি আর এখানে থাকলো আমাদের এ ওমেগা কস কে এক্স মাইনাস ওমেগা টি প্লাস কত ফাই, সামনেটা মাইনাস দিয়ে দাও। আচ্ছা, সো এখন দেখো তুমি এই কস দিয়ে করলে বাবা সাইন, ভালো কথা, তাহলে যে এ ওমেগা সাইন সাইন কে এক্স মাইনাস ওমেগা টি প্লাস কত ফাই। এখন তুমি তো বলছিলে এটা কস থিটা, বাট এটা কস থিটা না, এখানে অনেক কিছু আছে। তো এটা তুমি যখন আবার ডিফারেন্সিয়েট করবে আরেকবার, তখন এইখানে একটা ওমেগা বের হবে, তো সে এইটা আমার সেই ওমেগা, এটা সামনে নিয়ে আসো দেখো, আর এখানে মাইনাস তো মাইনাস থেকেই যাবে, তাহলে মাইনাস এ ওমেগা স্কয়ার সাইন কে এক্স মাইনাস ওমেগা টি প্লাস কত এখানে ফাই। এখন আবার আগের মতো করে আমরা এখানে ধরে নেই, এইখানে ধরে নাও তুমি এইখানে যে এ হলো আমাদের এইখানে কি, যে এ ওমেগা স্কয়ার, এটা তো তাহলে এখানে কি বসাবা, বসাবা এটা আমাদের এ ওয়াই আর কি, যে এ ওয়াই স্কয়ার ধরে নিছি না, হ্যাঁ, তাহলে এ মাইনাস এ ওয়াই সাইন যে কে এক্স মাইনাস ওমেগা টি প্লাস হলো আমার কত ফাই। তার মানে আমার এইখানে যে এ ওয়াই ম্যাক্স ইজ ইকুয়াল টু কত, যে এ ওমেগা স্কয়ার, বুঝে গেল। এই হচ্ছে আমাদের তার ত্বরণের সমীকরণ এবং তার বেগের সমীকরণ। আচ্ছা, তো এই সমীকরণগুলো মাথায় রাখো, তোমার এই বড়টা মনে রাখলেও, মনে না রাখতে কোনো সমস্যা নাই, বাট এগুলো মাথায় রাখবা যে আমাদের ত্বরণটা হচ্ছে কি, ত্বরণটা ছিল হচ্ছে আমাদের এ ওমেগা স্কয়ার, অবশ্যই ডেফিনেটলি মাইনাস সামনে একটা, আর বেগের ক্ষেত্রে কি লিখবে এখানে, যে এ ওমেগা। আচ্ছা, তো এবার ত্বরণের কিছু প্রকারভেদ আছে এখানে, মানে বিভিন্ন, এটা মানে ধর্ম আর কি, প্রকারভেদ না, এটা আগে থেকেই মানে একটু আগে বলছিলাম যে আমাদের এগুলা কি হয়, এগুলো হচ্ছে আমাদের শোষণ প্রতিফলন প্রতিসরণ সবই হয় এগুলার, এগুলো সবকিছু হয়, দ্যাটস নরমাল, তো পড়ে ফেলো বই থেকে। আচ্ছা, সো এবার সব আমরা ম্যাথ করতে শুরু করি, আমাদের ইম্পর্টেন্ট জিনিস ম্যাথগুলো আমাদের অবশ্যই সবগুলো করতে হবে। তো যারা এতক্ষণ ধরে হচ্ছে যে তোমরা মানে নর্মাল যে আমাদের প্রবলেম গুলো ছিল, মানে এই এটা কি বলা হয় যে ফর্মুলা গুলো ছিল, ওইগুলো বুঝলে এগুলা কোনো বিষয় না। সো অবশ্যই ম্যাথ করার ক্ষেত্রে তুমি এটা মনে রাখবা যে
তোমার এই সমীকরণ যেরকম দেওয়া থাকুক না কেন, তুমি এখানে সবসময় তার আদর্শ সমীকরণ লেখার চেষ্টা করবা। আদর্শ সমীকরণ লিখে ওর সাথে কম্পেয়ার করবা, তাহলেই ইজিলি করতে পারবা। তো সে ধরো বলছে একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ হচ্ছে আমাদের এইটা, ঠিক আছে, এটা একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ আমাদের এইটা। এখন এইটার ক্ষেত্রে আমাদের বলা হয়েছে যে ওয়েভলেন্থ কত, এত দূরে অবস্থিত কণার দশা পার্থক্য কত, এখানে কণার সর্বোচ্চ বেগ কত। তো দেখো আমরা যখন ওয়েভলেন্থ বের করবো তার একটা কাজ করি, আমরা যদি নর্মালি মানে আমরা সাধারণ সমীকরণ যেটা জানি এখানে, সেটা হচ্ছে y is equal to a sin 2 pi by lambda bt minus x ধরে নিলাম, কারণ আমার এদিকে মানে তরঙ্গটা এদিকে প্রসারিত হইতেছে। তো তাহলে আমরা যদি এই যেটা দেওয়া আছে এই দেওয়া সমীকরণটাকে আমরা যদি এর সাথে কম্পেয়ার করতে চাই তাহলে এর মতো বানান লাগবে। তো আমরা বলছিলাম এখানে x থাকবে ফ্রি, বাট এখানে x এর সাথে কিছু জিনিস গুণাকার আছে, ওইটাকে বাদ দাও। তাহলে ওরে বাদ দিতে চাইলে দেখো y is equal to 0.3 sin 40t minus 0.3x, 0.3 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হয় দেখো 0.3 sin আর এখানে 40, এখানে ওদের 0.3, তারপরে 40 বাই 0.3t আর মাইনাস কত আমাদের x ফ্রি হয়ে গেল আমার এখানে। তো বুঝতেই পারতেছি যে আমাদের ওয়েভলেন্থ আসলে যে 2 পাই বাই ল্যামডা এখানেই আছে, আর অ্যাম্পলিটিউড যদি চাই তাহলে এই যে এখানে বের করে দিব 0.3, কোনো সমস্যা নাই। ওকে, সো দেন এখান থেকে লেখো যে কি লেখা যায়, দেখো যে এটা ধরো আমাদের 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। তো লেখো যে 1 ও 2 তুলনা করে পাই, তুলনা করে। তো তুলনা করো, তাহলে দেখো এখানে যে 2 পাই বাই ল্যামডা ইজ ইকুয়াল টু কত, এখানে 0.3 না, আমার ল্যামডা ইজ ইকুয়াল টু কত, আমার এখানে ল্যামডা হচ্ছে আমার এইখানে যে 2 পাই বাই আমার কত 0.3। সো এটা করলে কত হয়, তো 2 পাই বাই হচ্ছে 0.3, সো 20.94, 20.94, হ্যাঁ 20.94 অবভিয়াসলি মিটার ইউনিটে হবে। আচ্ছা, সো এই গেল আমাদের একটা। এখন বলছে যে নাম্বার 2, দেখো 2 নাম্বার কি বলা হয়েছে, বলছে যে x ইকুয়াল টু 2 এবং x ইকুয়াল টু এত দূরে অবস্থিত কোন দশা পার্থক্য কত। তো আমরা কিন্তু এতক্ষণ যে দশা পার্থক্য কথা আলোচনা করে আসি নাই, তাহলে ডেল সমস্যা মনে রাখবে এখানে, সেটা হলো আমাদের কি যে 2 পাই বাই ল্যামডা ইনটু মানে পথ পার্থক্য, ঠিক আছে। তাহলে দেখো যে দশা পার্থক্য ইজ ইকুয়াল টু, এটা আমরা ডেল দিয়ে প্রকাশ করি এখানে, সো লেখো ডেল ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইনটু আমাদের কত x, এটা। তো সে এখন x টা হচ্ছে আসলে আমরা বলবো যে পথ পার্থক্য, সো ডেল x বলতে পারি আমরা এখানে। আচ্ছা, তো দ্যাট মিন্স 2 পাই বাই ল্যামডা আর হলো আমাদের x2 মাইনাস কত আমার এখানে x1। তো আমার এখানে বলা আছে কত, দেখো x ইকুয়াল 2 তে একটা, আর আছে আমার এখানে কোথায়, আর একটা হচ্ছে আমার এখানে 0.73 তে একটা। আচ্ছা, সো এখন দেখো যে 2 পাই বাই ল্যামডা সমান সমান কত 0.3, তো বসাই দাও যে 0.3 আর হচ্ছে 7.32 মাইনাস 2, এটা করলে কত হয় 0.32 ইন্টু 7.32 মাইনাস 2, সো 0.34। কিন্তু একটা কাহিনী তো হয়ে গেছে, সেটা হইলো যে 1.70, তাও তো হয় না কেন, ও 323 লিখছি তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটুখানি দেখা যাচ্ছে আমাদের x2 মাইনাস x1 মানে x1 মাইনাস x2 লিখলাম, ভালো কথা। তাহলে 2 পাই বাই ল্যামডা আর হচ্ছে এখানে 2 মাইনাস 7.32
7.32 7.232 তাহলে 232 এবার ঠিক আছে। তাহলে 2 মাইনাস 7.232 232 এখানে 32 নাই, এটা হচ্ছে জাস্ট 3। সো এটা করলে হয় কত, যে মাইনাস 1.056। আচ্ছা, তারপরে বলছে দেখো যে কোনটা সর্বোচ্চ বেগ কত, রাইট? তো এখানে দেখো আমরা একটু আগে বের করেছিলাম এইখানে কণাগুলো সর্বোচ্চ বেগ কত হয়। এই যে বেগ এইখানে আমরা পাইছিলাম, দেখো এটা ছিল আমাদের বেগ, সেটা ছিলাম কত এখানে a ইন্টু ওমেগা। এখন এইখানে দেখো যে এই ওমেগাটা আবার কোত্থেকে আসছে, ওমেগা সমান কি ছিল আমার এখানে 2π/t, ঠিক আছে? আচ্ছা, আর এইখানে আমাদের a লাগবে ছিল বিস্তার, তাহলে হয়ে যায় আমার এখানে। তো দেখো আমরা যদি এভাবে বলি যে একটু আগের দিকে ফিরে যাই, এখন কত ছিল আমাদের 2π/λ ইন্টু কত b ইন্টু t, তাই না? আচ্ছা, তো লেখো কতটা সর্বোচ্চ বেগ, যে b হচ্ছে আমার এইখানে, তো লেখো b ম্যাক্স কোথায় গেল, এই যে এইখানে, লেখো নাম্বার 3, লেখো যে b ম্যাক্স is equal to a, তাই না? কই গেল, এই যে a, এই যে a ইন্টু ওমেগা, a ইন্টু 2π/λ ইন্টু কত আমার এখানে b। আচ্ছা, তো এই হচ্ছে বি ম্যাক্স আর কি। এখন এখান থেকে তুমি হচ্ছে কি করবা, সবগুলো ভ্যালু তোমার জানা আছে, এ তুমি অলরেডি জানো, এখানে এ হচ্ছে দুইটার সাথে কম্পেয়ার করলে এখানে আমাদের 0.3 ল্যামডা জানো, বসাই দাও, তোমার কাজ শেষ, ঠিক আছে? তাহলে 0.3 ইন্টু 0.3, আর বিটা হচ্ছে আলাদা করে বের করে নিয়ে আসবা। বি কে বের করবা, বি হচ্ছে এইখানে কম্পেয়ার করবা, এই যে এইখানে কম্পেয়ার করবা এইখানে। সো দেখো এখানে বি বের করে ফেলি আমরা। সো বিটা বের করলে দেখো কত হয় এখানে, বি বের করতে চাও তাহলে 40/হচ্ছে 0.3 ইন্টু আমাদের কত বি, কারণ এই পাশে হচ্ছে বিটি, এই যে দেখো বিটি, এখানে আমাদের টি, টি ক্যান্সেল আউট, এটা আমাদের বি। তাহলে 40/হচ্ছে আমাদের 0.3, 40/হচ্ছে আমাদের 0.3133। তাহলে সবগুলো ভ্যালু জানা আছে আমাদের। দেখো এখন যে এ জানি 0.3, 2π/λ মান 0.3, আর বি হচ্ছে কত এখানে 133, 133.33, অবশ্যই মাইনাস। তো এখানে যা আসবে তাই অ্যান্সার, মাইনাস না দিলেও হয়, সমস্যা নাই। আচ্ছা, তাহলে 0.33 মানে 3 ইন্টু 0.3 ইন্টু 133.33, সো 11.9 মানে 12, মানে 12 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে বিষয়। সো ম্যাথ করার ক্ষেত্রে বলে দেয় সিক্রেট জিনিস কি করবা, যে তোমার দেওয়া থাকবে যাহা, তুমি ওই হারে মানে ওই সমীকরণটাকে তোমার আদর্শ সমীকরণ রূপে লেখার চেষ্টা করবা সব সময়, অলওয়েজ, ঠিক আছে? তাহলে দেখো ম্যাথ ইজি। আর তো ওইটা না কর তাহলে কিন্তু ম্যাথ কঠিন দাঁড়াইবে। আচ্ছা, তো এটা হচ্ছে মানে ইনফাইনাইট না কিন্তু, মানে লাইক আলফা এরকম কিছু একটা, বা থিটা তুমি যাই বলো, বা ডেল। সেটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ হইতেছে যখন তোমার শুধু সাইন আছে। আচ্ছা, মানে এখানে কিন্তু মাঝে মধ্যে আমাদের স্থির তরঙ্গের কথাও বলে দেয়, ঠিক আছে? তো স্থির তরঙ্গের সমীকরণে জাস্ট একটা ইকুয়েশন দেখাই তোমারে, চিনতে পারো। সে এইটা আমাদের স্থির তরঙ্গ। দেখো এখানে কি হয়েছে, সাইন কস দুইটাই আছে, এবং যদি বলাও ছিল এইখানে আছে, বলা নেই, বলাও আছে। আর মাঝে যদি কখনো বলা না থাকে, যে এরকম যখন দেখবো, এগুলো আমাদের জন্য কি, এগুলো হচ্ছে আমাদের, এই যে দেখো এখানে লেখা হয়েছে কি, এটা সুতা নিম্নলিখিত তরঙ্গ, এই যে এইখানে এইটা হচ্ছে তরঙ্গের সমীকরণ। তাহলে এটা হচ্ছে আমাদের কি তরঙ্গ, এটা স্থির তরঙ্গের সমীকরণ। একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে বিষয়গুলোকে তোমার। আচ্ছা, এবারে আসো আমাদের যে এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে, দেখো এখানে কি বলা হয়েছে, যে বলছে একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ হলো এইটা, পর্যায়কাল 30 সেকেন্ড এবং টি যেগুলো 0 সময়ে দূরত্ব 5 সেন্টিমিটার। তো বলছে টি এত সেকেন্ড দশা কোণ নির্ণয় করতে বলছে, এবং এত সময় ব্যবধানে দুইটা অবস্থানের দশা পার্থক্য নির্ণয় করতে বলছে। তো
তাহলে এখন এটা পারবা তুমি, তো ওই সমীকরণটাকে আগে হচ্ছে কি করবা, আমাদের আদর্শ সমীকরণ নিয়ে যাবা, এই সমীকরণটাকে আদর্শ সমীকরণ লিখবা, আগে আদর্শ সমীকরণ লিখবা, ওইটাকে তুমি হচ্ছে এইটাকে তার মতো করে বানাবা। সো এইখানে দেখো যে 2 পাই টি আছে এখানে, আবার এখানে আমাদের ডেল দেওয়া আছে, কোনো সমস্যা এরকম থাকুক। তো তোমার এখানে 2 পাই/টি, আর এখন বলা হয়েছে একবার বলছো টি ইজ ইকুয়াল টু 0, তাহলে টি0 বসাবা, ঠিক আছে। তাহলে কত আসবে এখানে, এবং বলছে 5 সেন্টিমিটার হয়, তাহলে ওয়াই হলো 5 সেন্টিমিটার। দেখো করে দিই, দেখো ওয়াই কত এখানে 5, তাহলে 5 ইজ ইকুয়াল টু 10 সাইন, তারপরে এখানে আমাদের 2 পাই বাই হলো আমাদের টি ইন্টু 0 প্লাস হলো এই 5 দেওয়া আছে, বা যেটাই দেওয়া আছে এখানে আলফা হোয়াট এভার যা দেওয়া আছে তাই। তো এই হলো আমাদের বিষয়, মানে আমার কোশ্চেন যা বলা আছে, বলছে পর্যায়কাল 30 সেকেন্ড এবং টি ইজ ইকুয়াল টু এত সময়, দূরত্ব 5 সেকেন্ড, ঠিক আছে। তো আমরা এইখানে এটা দেখে দেখে যা আছে লিখে দিলাম। আর পর্যায়কাল কিন্তু আমাদের ক্যাপিটাল টি, নট এ স্মল টি। তো তোমার কাছে এখন দেখো যে তোমার কাছে এখান থেকে আমার লাগবে কি, আমার লাগবে আলফাটা কত হয়। তো এটা তো 0, বাট এখানে সাইন আলফা আছে, এখানে আছে 10, তাহলে থাকবে কত এখানে দেখো তো, যে 5 ইজ ইকুয়াল টু 10 সাইন আলফা, তাহলে আলফা ইজ ইকুয়াল টু হয় কত এখানে 5 হাফ, তাহলে সাইন আলফা ইজ ইকুয়াল টু 1/2, তাহলে হচ্ছে আমাদের আলফা ইজ ইকুয়াল টু কত হয়, কত ভ্যালু, পাই/6, পাই/6 এত রেডিয়ান। সো এইবার এটা ওখানে বসাইলে তোমার একেবারে পারফেক্ট ইকুয়েশনটা পাই যাবা, ঠিক আছে, আর না বসাইলেও হয়। সো এখন দেখো তোমার এখানে এইটা হচ্ছে আমাদের হচ্ছে দশা না, এসে দশা। সো এইবার 1 নাম্বার ইকুয়েশনে আসো, তাহলে ফাই ইজ ইকুয়াল টু যে 2 পাই বাই হলো টি স্মল টি প্লাস হচ্ছে আমার এখানে কত পাই/6 এটা। এখন আমাদের কি বলা হয়েছে এখানে, বলছে 7.5 সেকেন্ডে দশা কোণ কত, তার মানে আলফাটা মানে ফাইটা বের করবো, এখান থেকে দশা কোণটা বের করবো। তো 7.5 সেকেন্ড বলা হলে জাস্ট টি এর এইখানে 7/5, আর এইটা হচ্ছে 30 সেকেন্ড পর্যায়কাল, তাহলে কি লিখবা, যে 2 পাই বাই হচ্ছে আমাদের 30 ইন্টু হচ্ছে আমাদের 7.5 প্লাস হচ্ছে কত পাই/6, এটা ক্যালকুলেশন করলে যা আসবে তাই অ্যান্সার। এটা করলে কত হয়, এটা করলে হবে তোমার 2 পাই/3 এর মতো, 2 পাই বাই কত হবে 3 হবে এই। আচ্ছা, আর 2 নাম্বার কি বলছে দেখো, বলছে 6 সেকেন্ড ব্যবধানে দুইটার দশা পার্থক্য কত। তাহলে এখন টি এ যায় কত বসাবা, 6 বসাবা, তাহলে এখানে কত আসবে আমাদের 2 পাই/0 আসে ওইটি অ্যান্সার, বুঝা গেল। বাট এটা ওইরকম মানে ওইরকম মানে খুব আহামরি লেভেলের এক্সট্রিম লেভেলের সমস্যা না, সমস্যা তুমি এইটা দেখো। ওকে, সো এই সমস্যাটা দেখো। এখন এইখানে বোঝার বিষয়টা হচ্ছে এইটা আমাদের, যে এইটা আসলে আমাদের কিসের সমীকরণ, অগ্রগামী নাকি আমাদের স্থির তরঙ্গ। আমরা একটা কাজ করি, এইখানে আমরা যেটা জানি নরমালি, আমরা কি জানতাম, আমরা জানি এইখানে যে y ইজ ইকুয়াল টু a sin 2 পাই/λ বিটি মাইনাস এক্স, বিটি মাইনাস এক্স। আর আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে এই জিনিসটা, যে y ইজ ইকুয়াল টু 10 সাইন 20 পাই/t, এটা দেওয়া আছে আমাদের। সো এখান থেকে দেখো যে এটা বিতে মাল্টিপ্লাই করলে কত আসতো, 2 পাই/λ বিটি, আর এখানে আছে এই জিনিসটা। সো দুইটা তুলনা করো, তো তুলনা করলে তুলনা করে পাই কি পাবা, দেখো তুমি পাবা এইখানে যে 2 পাই/λ বি ইজ ইকুয়াল টু 20 পাই/t, এটা পাবা। তো এখান থেকে আমাদের টিটা থাকবে না যদিও। আচ্ছা, সো এখান থেকে আমাদের একটু পাই কাটো এখান থেকে। সো তোমার এইখানে আসবে কত, এখানে আছে আমাদের এখানে হয় 10, তাহলে b/λ ইজ ইকুয়াল টু 10, দ্যাট মিনস b ইজ ইকুয়াল টু কত 10λ, b ইজ ইকুয়াল টু কত আমাদের 10λ এইটা। আচ্ছা, আর এখানে দেখো ওই যে a জায়গা আছে কত এইটা, তাহলে আমরা এখান থেকে এটা পাই গেলাম যে a ইজ ইকুয়াল টু কত আমাদের 10 সেন্টিমিটার কি যদিও। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের সেই ল্যামডা তরঙ্গ দেওয়াই আছে এখানে আমাদের। তাহলে দেখো এখানে যে লেখো
ল্যামডা লেখো যে ল্যামডা ইজ ইকুয়াল টু 20, ল্যামডা ইজ ইকুয়াল টু লেখো ল্যামডা ইজ ইকুয়াল টু 20 সেন্টিমিটার 20 সেন্টিমিটার হলে তাহলে বি কত বলো তো? তখন বি ইজ ইকুয়াল হচ্ছে আমাদের যে 10 into 20 which is 200 সেন্টিমিটার পার সেকেন্ড, রাইট? পার সেকেন্ড, সেন্টিমিটার আছে, মিটার নেই এখন পর্যন্ত। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আমরা এখান থেকে পাইলাম। এখন যদি এই জিনিসগুলোকে এখানে বসাই দিই তাহলে সেটা আমাদের কি হয়? অগ্রগামী তরঙ্গ সমীকরণ। সো বসাই দাও এখানে। বসানোর পরে দেখো যে y is equal to 10 sin 2 pi by lambda মানে 20, তাহলে 2 pi by হচ্ছে আমাদের 20 bt, b হচ্ছে আমাদের 200 t মাইনাস আমাদের x করলে আমাদের 10, তাহলে এত sin pi by 10 আর হচ্ছে কত এখানে আমাদের এত t মাইনাস এখানে বলছে যে 10 মিটার দূরে। আচ্ছা, এটা মিটার নিয়ে নাও, তাহলে এখানে সেন্টিমিটার লেখা দরকার নেই, বারবার ইউনিট চেঞ্জ করলে বারবার দরকার আছে কোনো? এটা মিটার লিখে দাও, শেষ। এটা লেখো মিটারে আর এটাও লেখো মিটার। এখন শেষ, কাহিনী শেষ। আচ্ছা, বলছে এখানে 10 মিটার দূরে, তার মানে এক্স কত আমার এখানে 10, ঠিক আছে? আচ্ছা, তো এই হলে আমাদের ইকুয়েশন দাঁড়াই গেছে। এখন এইখান থেকে আমাদের আর তখন এলে সরণের সমীকরণ দরকারই ফেলছে এখানে আমাদের। সো কোশ্চেনে বলা আছে 3 সেকেন্ডে, তাহলে লেখো নাম্বার 1 সরণ। সরণ কত দেখো, সরণ আমাদের এইটা যে y is equal to 10 sin pi by 10 আর 20 into 3 যে 3 সেন্টিমিটার 3 সেকেন্ড আর কি, আর কত এখানে 10। তো এইটা করলে যা আসবে তাই তোমার সরণ। আর এই সমীকরণকে তুমি যখন একবার ডেরিভেটিভ করবা, সো আমি জাস্ট এখানে লিখে দিই, তোমাকে ক্যালকুলেশন করে ফেলবো বাসায়। সো নাম্বার 2 হচ্ছে ভেলোসিটি ইজ ইকুয়াল টু কত এখানে আমাদের dy by dt, আমরা আগেও করছি। আর নাম্বার 3 হচ্ছে কি আমার এইখানে সেটা আমাদের অ্যাক্সিলারেশন ত্বরণ, যে db বাই কত আমাদের dt। তো যারা এই প্রতিবন্ধটা বুঝছো আর কি, যে এইখানে যা বের করছিলাম না, যে এইখানে যখন বের করছিলাম, কই গেল বাবা, এইখানে যখন বের করছিলাম আমরা, যে এখানে যখন বের করছি অ্যাজ ইট ইজ এরকম করবা, এখানে যা যা করছি ওইটাই করবা। অর্থাৎ তুমি এইখানে এই যে দেখো, তুমি ওই ভ্যালুগুলো নিয়ে এসে বসাই দিলে লেখানো হবে, বাট ভ্যালু বের করে বসাও, তার থেকে জাস্ট তুমি এইটাকেই তুমি একবার দুইবার ডেরিভেটিভ করবা। প্রথমবার করলে হবে এটাকে, প্রথমবার করলে হবে ভেলোসিটি, পরেরবার করতে হবে এখানে অ্যাক্সিলারেশন। দেন তুমি এখানে টি বসাই ফেলো, 3 সেকেন্ড দিতে বলছে, তো তুমি এখানে টি না বসাই করবা, দেন টি বসাবা ভেলোসিটি, দেন টি বসাবা, আরেকবার করে টি বসাবা অ্যাক্সিলারেশন, শেষ। এই কাহিনী। আচ্ছা, তো এরপর দেখো পরপর 3টে সমস্যা আছে, এই 3টে এইগুলো একদম ইজি প্রবলেম। দেখো এই যে বলছে এটা অগ্রগামী তরঙ্গ সমীকরণ, এইটা দেওয়া আছে, এগুলো একদম ইজি প্রবলেম, তোমরা এগুলা জাস্ট দেখলেই হয়ে যাবে, তেমন কঠিন জিনিস না এখানে, ঠিক আছে? এগুলো তেমন কঠিন জিনিসপত্র না এখানে। মানে তোমার এখানে মূল বুঝার বিষয়টা হচ্ছে তুমি এখানে ইকুয়েশনটা ধরতে পারছো কিনা, এটা হলো মূল বিষয়। কথা বুঝছো? ইকুয়েশন ধরা মানে তুমি এখানে সবগুলো পারবে এখন। তো রোয়েট অ্যারসেল দেখো বলছে যে তরঙ্গ সমীকরণ আমাদের এইটা, বাট তুমি কি জানো? তুমি জানো তো এইটা যে y is equal to a sin যে 2 pi by lambda 2 pi by lambda আর হলো bt মাইনাস হলো আমাদের x, তুমি এটা জানো। আর তোমার দেওয়া আছে কি, তোমার দেওয়া আছে হচ্ছে এই জিনিসটা যে y is equal to 5 sin এত pi t মাইনাস 1.57 x। তাহলে আমরা এখানে আশা করতেছিলাম x থাকবে না, এইখানে ওই বেটা এখানে x থাকবে না আমাদের, তাহলে নরমালি এখানে কি হওয়া উচিত, আমরা এখানে x কে ডিভাইড করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, সো ডিভাইড করব কত দিয়ে, এখানে ডিভাইড করব হচ্ছে যে 0.57 দিয়া। বলে দেখি কি করবো এখানে। দেখো এই জিনিসটার আগের এক নাম্বার একদম কাছাকাছি,
সো প্রথমত তুমি এখানে কি করবা, ওই যে 1.57 দিয়ে ডিভাইড করবা, ডিভাইড করার বললে সামনে আসবে, এখানে আসবে, সেখানেও যাবে, দেন এখান থেকে কম্পেয়ার করবা, কম্পেয়ার করে তুমি এখান থেকে বি বের করে ফেলবা। সে তুমি আগে ডিভাইড করেই দাও, y is equal to 5 sin 1.57, আর এইখানে হলো আমাদের এত পাই টি, নিচে হচ্ছে আমাদের 1.57 মাইনাস হলো আমাদের এক্স। এটা তার মানে তোমার বি লাগবে, এখানে কম্পাঙ্ক বেগ অনেক কিছু আছে, তোমার বি এখন এইখানেই আছে, তাই না? বি তোমার এখন কি এইখানেই আছে। তাহলে লেখো এখানে তুলনা করে পাই, তুলনা করে পাই, কি পাই তুলনা করলে, দেখো তাহলে আমরা পাবো যে এইটা ইকুয়াল টু এইটা, তো টি কাটা, তাহলে থাকবে এখানে কত, যে বি ইজ ইকুয়াল টু 30 পাই বাই হলো কত আমাদের 1.57। সো ক্যালকুলেশন করো, 30 পাই বাই 1.57 কত হয়, যে 30 পাই পাই বাই হচ্ছে 1.57, এটা করলে হয় তোমার 60.030, মানে 60 নাকি, ও আচ্ছা এটা 30 না হয় এটা 300 হওয়া উচিত ছিল, 300 পাইটি, এটা 30 না হয় 300 পাইটি। আচ্ছা এটা দিয়ে কোনো সমস্যা নেই, 30 দিয়ে করলে হবে, সমস্যা নেই। তাহলে 60.03 মানে 60 মিটার পার সেকেন্ড। আমরা এইখানে তাদের বেগটা পেয়ে গেছি, তাহলে বেগ শেষ। এখন লাগবে আমাদের এখানে বিস্তার, তো জানি অলরেডি, বিস্তার এ 5, বিস্তার এ ইজ ইকুয়াল টু কত 5 মিটার, তাহলে বিস্তার শেষ। এখন লাগবে পর্যায়কাল, লাগবে কম্পাঙ্ক লাগবে, তাহলে আগে ল্যামডা বের করতে হবে। ল্যামডা বের করতে পারলে আমরা কি পাবো এখান থেকে, ল্যামডা বের করতে পারলে এখান থেকে হচ্ছে আমরা বাকিগুলো পাই যাবো। সো দেখো এই যে এইটা সমান সমান কত, দেখো এখানে হচ্ছে আমাদের যে 2 পাই বাই ল্যামডা ইজ ইকুয়াল টু হচ্ছে কত আমাদের 1.57। সো ল্যামডা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 2 পাই বাই 1.57। সো যেইখানে ছিল আমাদের 30 পাই, এখানে ছিল কত 2, তাহলে 4, ল্যামডা ইজ ইকুয়াল টু কত হয় 4 মিটার, ল্যামডা পেয়ে গেছি। এখন তুমি আবার জানো এখান থেকে, দেখো তুমি কি জানো, তুমি জানো যে বি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এফ ল্যামডা, বা ল্যামডা ঠিক, রাইট, অথবা এফ ল্যামডা। চলো লেখো বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, তোমার এফ লাগবে। সো এফ ইজ ইকুয়াল টু বি বাই ল্যামডা। সো বি হচ্ছে আমার এইখানে 60, আর এইখানে নিচে হলো আমাদের কত 4, 15 60 15 হার্টজ ফ্রিকোয়েন্সি। পর্যায়কাল লাগবে, ফ্রিকোয়েন্সির জাস্ট কি করবা উল্টোটা। সো এফ ইজ ইকুয়াল টু আমাদের 1 বাই টি, তাহলে 1 বাই টি ইজ ইকুয়াল টু 1 বাই এফ। সো 1 বাই 15 করলে কত হয়, যা আসবে তাই অ্যান্সার, কি ওই 1 বাই 15ই অ্যান্সার। তাহলে এই হলো আমাদের অ্যান্সার গুলা। সো একটা অ্যান্সার হচ্ছে আমাদের এই, দেখো একটা অ্যান্সার হচ্ছে আমাদের এইখানে, যে এই একটা, তারপরে আমাদের এই একটা অ্যান্সার, তারপরে আমাদের হলো যে এই একটা অ্যান্সার, দেন হলো আমাদের এই একটা অ্যান্সার, এই একটা, দেন হলো আমাদের এই একটা, এইটা। ঠিক আছে, ওকে। তো যদি ঠিক থাকে দেন সামনে আসো। দেখো এইখানে বলছে যে, মানে এটা জাস্ট কিছুই না, এটা বুয়েটের প্রবলেম, তো ফার্স্ট দিনের বুয়েটের আর কি। সো দেখো তোমার এইখানে বলা হয়েছে কি, তোমার বলছো এইখানে যে এত দশা পার্থক্যের সাদৃশ অগ্রগামী তরঙ্গ একই দিকে দাবিত হচ্ছে, প্রত্যেকটার বিস্তার এত হলে লব্ধির তরঙ্গ কত, এখানে তো লব্ধির বিস্তার চাইছে এখানে আমাদের। আচ্ছা, তো আমরা জানি লব্ধিটা কথা হবে এইখানে, যেহেতু তার মানে দেখো যে এইখানে এটা হচ্ছে আমাদের ওয়াই অন, এটা হচ্ছে আমাদের ওয়াই টু,
তো যখন উপরিপাতিত হয় তাহলে লব্ধি তরঙ্গ এখান থেকে পাই আমরা। তো ওই যে লব্ধি সমীকরণ যেটা আমরা জানতাম না ভেক্টরে, ওইটাই লিখে দাও এখানে। তো লব্ধি তরঙ্গ y ইজ ইকুয়াল টু আমার এখানে হবে রুট ওভার যে ওয়াই এম স্কোয়ার প্লাস ওয়াই এম স্কোয়ার প্লাস 2ym ইন্টু ym ইন্টু কস থিটা, কস থিটা। এন্ড দেন বলছে হচ্ছে পাই বাই 2। তাহলে দেখো রুট ওভার তুমি এখানে নেবে কত 2my স্কোয়ার প্লাস 2my স্কোয়ার ইন্টু cos পাই বাই 2, দ্যাট মিনস 0, এর টোটালি 0 0। তাহলে রুট ওভার 2ym স্কোয়ার, সো রুট 2 ইন্টু কত ym। এটা ফাইজলামি কোশ্চেন আর কিছু না। আচ্ছা, সো দেন দেখো আমাদের এই একটা আমাদের সমীকরণ আছে। ও ডাবল আসছে, আচ্ছা তাহলে তো আর নাই আর। আচ্ছা তাহলে তো বাঁচছো তোমরা, রিলেট দিয়ে এখান থেকে তো মানে এখানে ওভারল্যাপ না হয়। ওকে, তো এই হচ্ছে আমাদের ওটা কি বলা হয়, এই হলো আমাদের অগ্রগামী তরঙ্গের সমীকরণ এবং তার কয়েকটা গাণিতিক সমস্যা দেখলাম। আর দেন হচ্ছে আমার এখানে স্থির তরঙ্গ। তো স্থির তরঙ্গের ক্ষেত্রে এখানে হচ্ছে যে এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করবো, এটা আলাদা পার্ট আকারে আসবে। বাট অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে তুমি এটাতে পড়বা, প্লাস হচ্ছে যে একটু বই থেকেও দেখবা মোটামুটি জিনিসপত্র। আচ্ছা, আর হচ্ছে যে মানে জাস্ট যখনই ম্যাথ সলভ করবা, এখানে কি কি পড়বা ওভারঅল যদি বলি, তাহলে প্রথম পড়বা তরঙ্গ কত প্রকার, তরঙ্গ কি, তারপরে হচ্ছে যে আর তরঙ্গ এবং লব্ধি তরঙ্গের পার্থক্য, অগ্রগামী স্থির তরঙ্গের পার্থক্য। আগে অগ্রগামীটা পরে পরে ফেলো, পার্থক্যটা পরে পড়ো। দেন অগ্রগামী তরঙ্গ কারা, কিভাবে হয়, বৈশিষ্ট্যগুলো কি, তরঙ্গ বৈশিষ্ট্যগুলো কি। আর অগ্রগামী তরঙ্গের সমীকরণটা পড়বা, সমীকরণ কোনটারে কি বলে, প্রতিবন্ধক গুলো দেখবা, কিভাবে ভেলোসিটি বের করে, কিভাবে অ্যাক্সেলারেশন বের করে, এগুলো দেখবা। আর ম্যাথ করার সময় কি করবা, অবশ্যই তার স্ট্যান্ডার্ড সমীকরণের সাথে কম্পেয়ার করবা, তাহলেই হবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত করো, দেখা হবে পরের ক্লাসে।